সিনিয়র ম্যাম আপু যখন বউ। অজানা লেখক। পর্ব ১। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। জীবনটা সবে শুরু করতে নিয়েছি। আর মা বাবা মিলে আমাকে কুরবানি দিয়ে দিল। তাও আবার ওই ডাইনির সাথে যে কেনা আমাকে উঠতে বসতে ধমক দেয়, তার থেকে বড় কথা সে ছিল আমার শিক্ষিকা। আমি বাবা মাকে বুঝাতে পারলাম না, উনি আমার ম্যাম ছিল কিভাবে ওনার সাথে, ভাবতে কেমন জানি লাগে। এই সব ভাবছি তখনই কাঁধে কারোর স্পর্শে পিছনে ঘুরে দেখি মা। আম্মু এখানে দাঁড়িয়ে আছিস কেন, রুমে যা, বৌমা অপেক্ষা করছে। আমি আম্মুর দিয়ে চলচল দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু কেন আমার সাথে এমনটা করলে? আমার জীবনটা কেন নষ্ট করলে? আম্মু দেখ বাবা, মা বাবা কখনো ছেলে মেয়ের খারাপ চাই না। ইরা অনেক ভালো মেয়ে। আমি মা, তুমি কি বুঝতে পারছো না, উনি আমার সিনিয়র। তার থেকে বড় কথা উনি আমাকে পড়ায়। আর হুট করে আমাদের বিয়ে দিয়ে দিলে। ওনার সাথে বিয়ে? ভাবতে রুচিতে বাধে আম্মু। আম্মু এত কিছু ভাবলে জীবন চলবে না, সব কিছু মানিয়ে নে, দেখবি জীবন ভালো চলবে। আমি কচু চলবে জীবন সবে শুরু করলাম, এর মাঝে দিলে নষ্ট করে। আমার কথা শুনে আম্মু কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে আব্বু বলে উঠল, রিহানা কই তুমি? নেজাদকে তাড়াতাড়ি পাঠাও। আম্মু তোর আব্বু কি বলছে শুনলি তো? যা রুমে যা। এইবার মুখ কালো করে ইচ্ছে না থাকার পরেও ছাদ থেকে নেমে নিজের রুমের সামনে আসলাম। আমার মনে এখন এতটা সংকোচ লাগছে যে রুমে যেতে ইচ্ছে করছে না, কিভাবে যাব বলেন, ভিতরে আমার শিক্ষিকা, তাও আমার বউ হিসেবে। এই সব দাঁড়িয়ে ভাবছি তখনই পিছন থেকে আব্বু বলে উঠল, কিরে এতক্ষণ দাঁড়িয়ে থেকে মন ভরেনি, এখানে এসেও দাঁড়িয়ে থাকতে হয়? আব্বুর কথা শুনে আর দেরি না করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ওনার জন্য সব হয়েছে। উনাকে ভয় পায় বলে আজ আমার কুরবানি হয়েছে। আমি আমার বিছানার দিকে চোখ দিতে দেখি ইরা আপু সুন্দর করে গোমটা দিয়ে বসে আছে। মনে হয় উনি বিয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আমি যখনই সামনের দিকে যাব তখনই আমার হিসু পাইছে। এই প্রথম মনে হয় জায়গায় মতো হিসু পাইছে। না হলে অন্য সময় তো অসময় হিসু পায়। আমি আর দেরি না করে চলে গেলাম ওয়াশরুমে। ও, আপনাদের পরিচয় দিতে ভুলে গিয়েছি। আমি নেজাদ। বাবা মায়ের দুই মাত্র সন্তান, আমার একটা ছোট বোন আছে না, ইশরাত। আমি এই বার ইন্টার প্রথম বর্ষে উঠেছি। আর আমার ছোট বোন ক্লাস 7 পড়ে। আমার আব্বুর নাম রাজীব হাসান, আম্মু রেহানা বেগম। আর আমার সাথে যার বিয়ে হয়েছে ওনার নাম ইরা চৌধুরী, আমার 2 বছরের বড়, এই বার অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবা রফিক চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। আমার আব্বু আর ইরার আব্বু বন্ধু, একই বিল্ডিং থাকি কিন্তু ফ্ল্যাট আলাদা। আপনাদের পরিচয় দিতে দিতে হিসু করা শেষ। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানার সামনে গিয়ে একটু ঝুঁকতে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল। আমি সাথে সাথে গালে হাত দিয়ে ইরা আপুর দিকে তাকাতে ভয় পেয়ে গেলাম। আপু অনেক রেগে আছে, যা তার লাল চোখগুলো দেখে বোঝা যায়। আপুকে আগে থেকে ভয় পায় কারণ উনি আমাকে প্রচুর শাসন করেন, ওনার জন্য ঠিক মতো কিছু করতে পারি না। আমি কথা শুরু করার আগে ইরা আমাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করল, তুই ভাবলি কি করে আমি তোকে বর হিসেবে মেনে নিব? আমার থেকে কোনো কিছু জিজ্ঞেস না করে তুই আমার পাশে বসার কোনো সাহস পেলি? তোর জন্য আমার এত সুন্দর জীবন নষ্ট হয়ে গেল। তোকে আমি কখনো ক্ষমা করব না। ইরার কথা শুনে আমি অবাক, ওর কথার আগা মাথা কিছু বুঝলাম না। আমি তো তোমার জীবন নষ্ট করছি মানি? কথা বলতে দেরি আবার একটা লাগিয়ে দিল। এই বেডিরে এমনি এমনি ডাইনি বলি না তো, তার কারণ এই মেয়ের মুখের চেয়ে হাত চলে বেশি। ইরা হই তুই আমাকে কোন অধিকারে তুমি বলছিস? আমি কেন আগে তো তোমাকে তুমি বলতাম। ইরা, আরেকবার তুই যদি আমাকে তুমি বলিস তাহলে তোর খরব আছে। আজ থেকে আমাকে আপনি বলবি। আমি আচ্ছা ঠিক আছে। কথাটা বলতে ইরার দিকে তাকিয়ে দেখি ডাইনিটা কান্না করছে। ইরা, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুই না, তোদের জন্য। তোদের যদি এত টাকা পয়সার উপর লোভ থাকতো আমাকে বলতি। কিন্তু তোরা কি করলি, আমার বাবার সব কিছু পেতে আমার জীবনটা নষ্ট করে ফেললি। ইরা আপুর কথায় রাগ করব নাকি কি বলবো বুঝতে পারছি না। ইরা আপু কখনো আমাদের এই কথা বলেনি। হতে পারি তাদের থেকে আমাদের কম আছে, তবে আমার এত নিচু না। ইরা, আপনি এই সব কি বলছেন?
আমরা হয়তো আপনার মতো বড় লোক না, তবে আমরা ফকিন্নিও না, আমাদের আপনার কোনো সম্পত্তির লোভ নেই। ইরা হাইছে ভালো সাজতেন। তাহলে তোর বাবা মা মিলে তোর সাথে আমার বিয়ে দিল কেন? কারণ আমি যেহেতু আমার বাবার একমাত্র মেয়ে, তাই সব সম্পত্তির ভাগ তার মেয়ের জামাই পাবে, তাই না বিয়ে করছিস? না হলে কোন ভিত্তিতে তোর থেকে বড় একটা মেয়েকে বিয়ে করলি? আমি আপু বেশি করে ফেলছেন। আপনি আমাকে যাতা বলতে পারেন, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবেন না। আপনি যেই ভাবে বলছেন এই বিয়েতে আপনার জীবন নষ্ট হয়েছে, ঠিক আমার সেইম অবস্থা। এখানে আমরা পরিবারে চাপে বিয়ে করছি সো। ইরা তাই বলে কি তোর মতো ছেলের সাথে সংসার করতে হবে? বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব এক মুহূর্তে শেষ। আমি তো আমার কি সব স্বপ্ন পূর্ণ হলো? ইরা দেখ, আমি এত কিছু বলতে চাই না, আমার ডিভোর্স লাগবে। আমি তোদের মতো লোভী মানুষদের সাথে থাকতে চাই না। আমি আপু আপনি আমার বড় বলে আর আমাকে পড়িয়েছেন বলে সম্মান করি। মুখ সামলে কথা বলেন। কথাটা বলতে ইরা আমার কলার ধরে বলল, তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। আমি তো কি করব? আপনি আমাদের আন্তাজে অপবাদ দিবেন কেন? ইরা তো লোভীদের লোভিত বলবো, তোরা টাকার জন্য আমার জীবন নষ্ট করলি। এইবার নিজেকে আর সামলাতে পারিনি, তাই একটা কষে থাপ্পড় দিলাম। ইরা থাপ্পড় খেয়ে একটু দূরে সরে গেল। আমি তোর সাথে সংসার করার আমারও ইচ্ছে নেই বুঝলি, হতো টাকা পয়সা একটু বেশি, তবে আমার বাবার যা আছে তা দিয়ে আমার নাতিপুতিরাও খেতে পারবে, সো টাকার গরম আমাকে দেখাবি না। সুন্দর করে বললে পারতি আমার সাথে সংসার করবি না, কিন্তু তা না করে আমার পরিবারকে করছিস অপমান। আমিও তো তোকে মানতে পারছি না, আর আমি আসছি বালিশ নিতে, কিন্তু তুই আমাকে সে কখন থেকে অপমান করছিস। ম্যাম বলে সম্মান দিলাম, আর ম্যামের সম্মানটা রাখো। এই কথা বলে বালিশ নিয়ে সোফায় শুয়ে গেলাম। শালার ওয়াশরুমে বসে আম্মুর কথা ভাবছিলাম, যে আমার ভালোর জন্য নাকি বিয়েটা দিছে। তাই নিজেকে বুঝিয়ে পরিস্থিতির সাথে মানাতে চাইছিলাম, হয়তো মনে করছি ইরা বিষয়টা মানবে। তাই আমিও মানিয়ে নিতাম, কিন্তু কিসের কি, ও যদি আমাকে ডিভোর্স দিবে বলে তাহলে হোক ডিভোর্স, আমার ওর সাথে থাকার ইচ্ছে নেই। অন্যদিকে ইরা গালে হাত দিয়ে মনে মনে বলে, এটা কি আদৌ নেজাদ? যেই ছেলে আমার সাথে মাথা উঁচু করে কথা বলেনি, আমার সব কথা মেনে চলতো, আর আজ সেই আমাকে থাপ্পড়, এই ইরা চৌধুরীকে, যাকে কিনা তার বাবা মাও মারে নাই। নেজাদ তুই অনেক বড় ভুল করছিস, আমাকে মেরে এর জন্য তোকে পস্তাতে হবে। এই সব বলতে বলতে ঘুমিয়ে গেল ইরা। সকাল বেলা দরজা ধাক্কানোর আওয়াজে ঘুমটা ভেঙে গেল, বিছানায় তাকিয়ে দেখি ইরা আপু নাই। আমি কিছু না বলে বালিশটা বিছানায় রেখে দরজা খুলে দিতে দেখি ইশরাত। আমি কিরে দরজা ধাক্কাস কেন? ইসরাত ও ওমা বউয়ের আঁচল পেয়ে দেখি ভাই আমার রুম থেকে বের হতে চাই না। আমি কি বললি তুই? না কিছু না, ভাবিকে নিয়ে নিচে আই। এটা বলে ইশরাত চলে গেল। দিন দিন মেয়েটাও দুষ্টু হচ্ছে, মুখে যা আসে তাই বলে। আমি ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পিছনে তাকাতে আমি। পর্ব 2। এটা বলে ইশরাত চলে গেল। দিন দিন মেয়েটাও দুষ্টু হচ্ছে, মুখে যা আসে তাই বলে। আমি ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পিছনে তাকাতে আমি থ হয়ে ইরার দিকে তাকিয়ে থাকলাম। কারণ ইরা আপু মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। শাড়ি পরা অবস্থায় নিজের চুল ঝাড়তেছে। একদম বউ বউ লাগছে। আমি তো দেখে পুরো ক্রাশ খেয়ে গেলাম। আমি ইরা আপুর দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমার গালে থাপ্পড় পড়তে ধ্যান ভাঙল। সামনে তাকিয়ে দেখি ইরা আপু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি গালে হাত দিয়ে যেই কিছু বলতে যাব তার আগে ইরা আপু আমার কলার ধরে বলতে লাগলো, এই কখনো মেয়ে মানুষ দেখিসনি? মনে হচ্ছে আমি পৃথিবীতে একটা মেয়ে যে চোখ দিয়ে গিলে খাচ্ছিস। লুচ্চা কোথাকার। আমি মেয়ে মানুষ দেখেছি, কিন্তু নিজের বউকে দেখিনি, তাই হা করে তা। কথা শেষ করার আগে বাম গালে আরেকটা পড়ল। ইরা তোর ওই লুচ্চা মুখে আমাকে বউ বলবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না বুঝলি। আর কি বললি? তুই বউকে দেখছিলি নাকি আমার শরীরকে? তোদের মতো ছেলেদেরও তো শরীরের অনেক চাহিদা, যেই কাল পারিসনি আজ চোখ দিয়ে হলেও গিলে খাচ্ছিস। চরিত্রহীন লম্পট কোথাকার। আমি একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি না জেনে এমন অপবাদ দিতে পারেন না। ইরাহ লুচ্চাকে লুচ্চা বলছি, এটাতে কিসের অপবাদ? এমনিতেই তো তোর মতো বলদকে কোনো মেয়ে পাত্তা দেয় না। তাই আমার মতো সুন্দরীর গলায় ঝুলে পড়লি।
আমি একটা গল্প তো শুনছেন কি আপু? ইরা কি গল্প? আমি গাধা কিন্তু নিজেকে চালাক মনে করত, তাই সে বারবার লবণের বোঝা নিয়ে পানিতে বসে থাকতো এই মনে করে যে সে কি চালাক আর মালিক কত বোকা, কিন্তু তার এই ভুল ধারণা তাকে বিপদে ফেলেছে। ইরা, তোর কথার আগা মাথা বুঝলাম না। আপনি আমার শিক্ষক, আপনি আমার থেকে ভালো বুঝবেন যদি একটু চিন্তা করে কথাগুলো ভাবেন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। এই দিকে ইরা কি বলে গেল কিছু তো বুঝলাম না। দূর ছায়, এই বলে নিচে যেতে লাগলে। এই দিকে আমি ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। সবাই বলতে ইরার মা বাবাও আছে। আমি দেরি না করে ইসরাতের পাশে গিয়ে বসলাম। আব্বু, কিরে বৌমার পাশের সিট খালি থাকতে তুই ইসরাতের পাশে বসলি কেন? আমি তো আব্বুর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আম্মু, আচ্ছা বাদ দাও, বসে গিয়েছে যখন আর কি করার। আব্বু, না নেজাত, যা বৌমার সাথে বসো। আমি, বাবা ওখানে বসি আর এখানে খাবার তো খাবারই। আব্বু, কি বললাম শুনিসনি? আঙ্কেল, ছেলেটাকে ধমক না দিলে হয় না। বাবা তুমি বসে খাও। আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে গিয়ে ফোনে গেম খেলতে লাগলাম। অন্যদিকে ইরা তাদের ফ্ল্যাটে গিয়ে তার রুম বসে আছে মন খারাপ করে। তখনই ইরার মা এসে ইরাকে বলল, কিরে মা, তুই এখানে কি করছিস? ইরা, এখানে কি মানি, আমার রুমে আমি আছি। মা, কিন্তু তোর এখন নেজাদের রুমে থাকা দর। ইরা, আচ্ছা তোমরা কি আদৌ আমার মা বাবা? মা, হেটা তুই কেমন কথা বললি? ইরা, আমি ঠিক বলছি, তা না হলে তোমরা আমার খারাপ চাইতে না। মা, আমরা তোর কি খারাপ করলাম? ইরা, তোমরা ওই নেজাদের বাচ্চার সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে এখন বলছো কোনো খারাপ কিছু করনি? বাহ মা বাহ। ইরার মুখে এমন কথা শুনে ইরার মা তার কপালে হাত রেখে বলল, মারে, কোনো মা বাবা সন্তানের খারাপ চাই না। হয়তো ছেলেটা তোর থেকে ছোট, তবে অনেক ভালো একটা ছেলে। আমরা চাইছিলাম আমাদের একটা মাত্র মেয়ে, তাই দূরে কোথাও না পাঠিয়ে নিজেদের কাছে রেখে দিই, আর নেজাদও ভালো ছেলে, তাই তোদের বিয়েটা দিলাম। ইরা, তাই বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিলে যাকে আমি পড়াতাম, তার থেকে বড় কথা ছেলেটার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, আমি ওই ছেলের সাথে থাকতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিব, মা, ওর সাথে আমার যায় না, ছেলেটা একটা বলদ। ইরার মুখে এই কথা শুনে শান্তভাবে একটা মুচকি হাসি দিয়ে বলল, মাহিরা, আমি জানি তুই এমন কাজ করবি না যাতে তোর জীবন নষ্ট হয়। আমি জানি তুই কোনো সিদ্ধান্ত নিলে তা ভেবে চিন্তা করে নিবি, কোনো ভুল সিদ্ধান্ত নিবি না, আর নিলেও সেটার জন্য দায়ী তুই। আমি এর চেয়ে তোকে আর কিছু বুঝাতে পারবো না, কারণ তুই এখন যথেষ্ট বড়, নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস। এটা বলে ইরার মা চলে গেল। এইদিকে আমি কিছুক্ষণ গেম খেলে বাসা থেকে বের হয়ে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডার জায়গায় যেতে রাফি, আরে আরে, এটা আমাদের নতুন জামাই। শাহিন, কিরে হালা, বউয়ের আঁচল ছেড়ে এখানে কি হুম? আমি, ভাই এমনি ভালো লাগছে না। এর মধ্যে এই সব বলে মাথা খারাপ করিস না তো। রাফি, কিরে কি হয়েছে এমন বলছিস কেন? শাহিন, ভাই রাতে মনে হয় বউ বিড়াল মারতে দেয়নি। শাহিনের কথা শুনে ইচ্ছে করছে শালাকে এমন মাইর দিতে যেন বাপের জীবনেও না ভলে। আমাকে চোখ লাল করে শাহিনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি বলল, রাফি, আরে দোস্ত, মজা করছি, এখন বলতো কি হয়েছে? মন খারাপ কেন? আমি কেন সেটা বুঝতেছিস না? ওই ডাইনিটা সামান্য প্রাইভেট পড়াতো বলে আমার পুরো অবস্থা টাইট করে ফেলতো, আর এখন তো বউ। শাহিন, আহারে আমার বন্ধু, জীবনটা বেদনা। রাফি, আর যাই বলিস, ইরা ভাবি তোকে আগে থেকে পছন্দ করে। শাহিন, রাফি তুই একদম ঠিক বলছিস। আরে দেখতি না, নেজাদের সাথে কোনো মেয়ে কথা বলতে আসলে ইরা আপু তাড়াতাড়িয়ে দেয়, আর নেজাদকেও বলে কোনো মেয়ের সাথে কথা না বলতে। আর এমনিতেই দেখিস না কত কেয়ার শাসনে রাখে। এদের কথা শুনে মনে মনে বললাম, আহারে কত ভালোবাসা রে। একদম খাঁটি অপমান থুক্কো ভালোবাসা। রাফি, কিরে তোর হলোটা কি হুম, একটু খুলে বলতো। মনে হয় অনেক মন খারাপ। শাহিন, সত্যি কি হয়েছে বলতো আমাদের? এইবার আর নিজেকে ধরে রাখতে পারেনি। তারপর কালকে ঘটে যাওয়ার ঘটনা থেকে একটু বললাম। তোরা বলছিলি ও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু কাল কি বলল জানি? ইরা আপু আমাকে কাল বলছে ও আমাকে কখনো মেনে নিবে না, আমাকে ডিভোর্স দিবে বলছে। রাফি, আরে দূর, এইসব নিয়ে চিন্তা করিস না, হঠাৎ বিয়েটা হয়েছে তো, তাই এমন বলছে।
শাহিন আর আপু তোকে ভালোবাসে এটা এখনো উপলব্ধি করতে পারেনি। কিন্তু তোকে সে পছন্দ করে এটা নিশ্চিত, তাই একটু সবুর ধর, সব ঠিক হয়ে যাবে। এদের সান্ত্বনা শুনে মনে মনে বললাম, ভাই ব্যাপারটা যতটা সহজ ততটা সহজ না, আর ও কখনো আমাকে মেনে নিবে না। এইভাবে নানা কথা বলতে বলতে আড্ডা দিতে লাগলাম, চাইলে ওদের সব কিছু বলে দিতে পারতাম। কিন্তু কিছু জিনিস নিজের মধ্যে লুকিয়ে রাখা ভালো। দুপুরে দিয়ে বাসায় গিয়ে নিজের মতো ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই মিলে খাবার খেতে লাগলাম। আমি চুপচাপ খাবার খেয়ে রুমে এসে ফোন টিপতে লাগলাম। একটু পর ইরা আসলো। ইরা আমার সামনে এসে বলল, এই শুন, তোর আর আমার বিয়ে হয়েছে, যারা জানে তো জানে, কিন্তু যারা জানে না তাদের জানানোর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কখনো কারো সামনে আমাকে স্ত্রী বলবি না। কারণ তোর মতো ছেলে আমার স্বামী হওয়ার যোগ্য না। তুই খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাবি। এটা বলে ইরা আমার সামনে থেকে চলে গেল। ইরার মুখে ডিভোর্সের কথা শুনে কেন জানি একটু খারাপ লাগছে, আর খারাপ লাগবে না কেন? বিয়েটা কি খেলার পুতুল যে যখন ইচ্ছে করবে আর ভাঙবে? আচ্ছা, এখন আমার কি করা উচিত? কি করলে আমার ভালো হবে? এই সব ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে চারপাশে প্রকৃত দেখতে লাগলাম। আমার মন খারাপ লাগলে আমি ছাদে এসে বা কোনো নির্জন জায়গায় চলে যাই। আমি ছাদের রেলিং ধরে বাহির তাকিয়ে আছি, হঠাৎ আমার কাঁধে কারো স্পর্শ পেলাম। আমি পিছনে ঘুরে দেখি আন্টি। আন্টি, বাবা, তোমার চোখে পানি কেন? আন্টির কথা শুনে সাথে সাথে চোখের কোণে জমে থাকা পানি তাড়াতাড়ি মুছে ফেললাম। শালার কখন যে চোখে পানি এসে গিয়েছে নিজেও জানি না। আমি চোখে একটু সমস্যা হচ্ছে তাই। আন্টি, আমরা তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম তাই না? তোমার মাত্র জীবন শুরু করার সময়, আর এই সময় বিয়ে দিয়ে তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমাদের ক্ষমা করে দিও বাবা। আমি আরেহ আন্টি, এই সব কি বলছেন আপনি? মা বাবা কখনো সন্তানের জীবন নষ্ট করতে পারে? জীবন নষ্ট আমরা নিজেরা নিজেদের করি, আপনারা তো আমাদের ভালো চান তাই না? তাই আমাদের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন হয় না। আন্টি আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, বিষয়টা তুমি বুঝতে পারলেও আমার পাগল মেয়েটাকে বুঝতে চাই না। আন্টির কথা শুনে বুঝতে আর বাকি রইল না, ইরা আপু কিছু একটা বলছে। আমি কিছু বলতে যাব তখনই আন্টি আমার হাত ধরে বলল, বাবা, তুমি আমাকে কথা দাও। তুমি আমার মেয়েকে দেখিয়ে দিবে আমরা তোমার সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করিনি। আমি কিন্তু আন্টি, এটা কি করে সম্ভব? আমি তো এখনো পড়াশোনা করি, এখনো আমার পড়াশোনা কমপ্লিট হয়নি যে কিছু একটা প্রমাণ করে দেখাবো। আমার কথা শুনে আন্টি আমাকে বলল, দূর বোকা, তুই আমাকে আন্টি ডাকছিস কেন? মা ডাকবি। আর আমি কি তোকে টাকা মাকা কামাতে বলছি? আমি তাহলে? আন্টি, আরে তুই ওকে সব সময় কেয়ার করবি, তার দেখভাল করবি, তাকে দেখে শুনে রাখবি। এতে করে ও তোর প্রতি ফুটবল হয়ে পড়বে, ও বুঝতে পারবে ওর জন্য পারফেক্ট তুই। তুই ছাড়া ওর যোগ্য না কেউ। তুই পারবি না এই সব করতে। আমি কিন্তু আন্টি, না মানি আম্মু, আমি তো উনার জুনিয়র আর উনি আমার ম্যাম, তাহলে কিভাবে সম্ভব? আন্টি, ওই এখন তোর কিসের ম্যাম, কিসের জুনিয়র সিনিয়র, এখন ইরা তোর বউ। তুই শুধু প্রতিদিন আমার কথা মতো কাজ করবি, বুঝলি? আমি কিন্তু আম্মু। আমি আর কোনো কিন্তু না। আমি জানি তুই পারবি। কি নেজাদ, তুই আমার কথা রাখবি না, তোর মার কথা রাখবি না নেজাদ? আন্টির কথার কি জবাব দিব বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, আমি আম্মু, আমি আপনাকে কথা তো দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব ওকে নিজের করে রাখতে। কারণ আম্মু, একতরফা তো কিছু হয় না। শেষ পর্যন্ত কি হয় এটা দেখার অপেক্ষা, কিন্তু আমি আপনার কথা অনুযায়ী চেষ্টা করব। আন্টি, আমি জানি তুই আমাকে হতাশ করবি না। আর আমি জানি তুই পারবি। আমি জি আম্মু, দোয়া করবেন। আন্টি, আমাদের দোয়া সব সময় থাকবে। তারপর আমি ছাদ থেকে নেমে বাসা থেকে বের হয়ে গেলাম আড্ডা দিতে। সন্ধ্যায় বাসায় এসে নিজের রুমে এসে চুপচাপ পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম। এসএসসি পরীক্ষার পর আপু আর প্রাইভেট পড়ায় না। তাই নিজের পড়া নিজে পড়তে হয়। কি আপু আপু করছি, এখন থেকে বউ বউ বলবো কেমন? একটু পর ইরা রুমে এসে যেই বিছানায় বসতে যাবে তখনই বিছানার দিকে একটু তাকিয়ে থেকে আমাকে ডাক দিল, ইরা, নেজাদ, এই নেজাদ। আমি জি, বলেন। ইরা, হেই সব কি? আমি কোন সব? ইরা, হেই যে ফুল আর চকলেট। এই সব কি? এগুলো কেন আনলি?
আমি আমার ভালো লাগছে তাই আনছি। ইরা দেখ এই সব আলগা পিরিতি দেখাবি না বুঝলি, আর হাজবেন্ড হতে তো মোটেও আসবি না। আমি তো তোমার অলরেডি হাজবেন্ড। আর এগুলো কিসের আলগা পিরিতি? এই কেট বেরি চকলেট তোমার পছন্দ, এই গাধা ফুল তোমার পছন্দ তাই আনছি। এতে আলগা পিরিতির কি আছে শুনি? ইরা এই তোকে না বলছি আমাকে আপনি করে ডাকবি, তাহলে তুই করে ডাকছিস কেন হুম? এটা বলে ইরা আমার কলার ধরল। আর আমি সাথে সাথে ইরার কোমর ধরে একটান দিয়ে আমার একদম কাছে টেনে নিয়ে আসলাম। এতে ওর আর আমার মুখের দূরত্ব মাত্র 1 আঙুলের। ইরা একদম চুপ, আমিও চুপ। আমাদের দুইজনের নীরবতা, পুরো রুম নিস্তব্ধ হয়ে আছে। ইরার সুন্দর ঠোঁট জোড়া কাঁপছে। আমাকে কেমন যেন তার ঠোঁট জোড়া কাবু করে ফেলছে। আমি আস্তে আস্তে সেই দিকে এগোতে লাগলাম। আর ইরা চোখগুলো বন্ধ করে ফেলল। আমি ইরার সামনে ঝুলে থাকা চুলগুলো তার কানে আলতো করে গুজে দিলাম, সাথে সাথে ইরা কেঁপে উঠল। আমি আস্তে আস্তে আমার ঠোঁট জোড়া ইরার আরো কাছে নিয়ে যেতে লাগলাম, এতে ইরা আরো বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল। এমন মনে হচ্ছে যেন ও একটু বেশি অস্থির হয়ে পড়ছে। আমি আমার ঠোঁট জোড়া তার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, শুধু তুমি না, তোমাকে নাম ধরে ডাকবো। আর নাম ধরে না, আজ থেকে ইরা বউ বলে ডাকবো। আর হ্যাঁ, এতটুকুতে চোখ বন্ধ করার কিছু নেই। আমি অতটাও রোমান্টিক না যে এক্ষুনি কিছু করব। এটা বলে ইরার থেকে দূরে সরে গেলাম। আর আমি পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম। ইরা কিছুক্ষণ দাঁড়িয়ে বুঝার চেষ্টা করছিল একটু আগে কি হতে যাচ্ছিল, আর ও বা কি করতে গিয়েছিল, আর ঘটলটা কি। এজটু পর ইরার হুঁশ ফিরতে তার হাতের দিকে তাকিয়ে দেখল আমার দেওয়া চকলেট আর ফুল এখনো আছে তার হাতে। ইরা এইবার রেগে দুইটা আমার দিকে ছুঁড়ে মারল। আমি পিছন ফিরে তাকে বললাম, কি হয়েছে ইরা বউ? ইরা, লুচ্চা খাটাস, খবরদার ওই নাম মুখে নিবি তো। খবর আছে, আর এই সব 2 টাকার জিনিস আমার জন্য আর আনবি না। শুধু এই সব কেন, তুই আমার জন্য কিছু আনবি না? যদি আনিস তো আমি আনলে কি করবে হুম? ইরা, তাহলে এইভাবে তোর দিকে ছড়ে মারবো? আমি কি জানি না তোর এই সব দেওয়ার মতলব কি? আমি আচ্ছা শুনি আমার মতলব কি? ইরা, কি আবার আমাকে পটানোর আর কি? তুমি তো আমার বউ, তাহলে পটানোর কি দরকার? আর আমি এই সব আনবো কারণ স্বামী হিসেবে আমার দায়িত্ব হলো প্রতিদিন বউয়ের জন্য কিছু না কিছু আনা। ইরা, হই কুত্তা, তোর কি কানে যায় না? তোকে আমি স্বামী হিসেবে মানি না। আমি ওটা তুমি মানো না, আমি মানি বুঝলে। আর কি বললে এগুলো আর না আনতে? এই সবত আমি আমার বউয়ের জন্য প্রতিদিন আনবো। ইরা, আর আমি প্রতিদিন পায়ের নিচে দিব। কারণ তোর মতো ছেলের আনা জিনিস শুধু পায়ের নিচে থাকবে। এটা বলে ইরা চলে গেল। আমি আর কিছু না ভেবে পড়তে লাগলাম, আর মনে মনে বললাম, যেই ডাইনি, মনে হয় না আমি ওকে মানাতে পারবো। পড়তে পড়তে আম্মু রাতের খাবার খেতে ডাক দিতে পড়া বন্ধ করে নিচে চলে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেতে লাগলাম। তখন আম্মু বলল, ভাইয়া ভাবি, আমরা যখন সবাই একই পরিবার হয়ে গিয়েছি তাহলে আলাদা না খেয়ে আপনার এখন থেকে আমাদের সাথে একসাথে খাবেন। আব্বু, সেটা তোমাকে বলতে হবে না, ওটা আমি রফিকের সাথে কথা বলে রেখেছি। আম্মু, তাহলে তো ভালো। আঙ্কেল, ও একটা কথা মনে পড়ল, তা তো বলতে ভুলে গিয়েছি। আঙ্কেলের কথা শুনে আমরা সবাই আন্টির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আন্টি, কি কথা হুম? আঙ্কেল, ইরা কাল থেকে নেজাদকে তুই আবার পড়ানো শুরু করবি। ইরা, কি বলছো বাবা এই সব? আঙ্কেলর কথা শুনে আমি অবাক, এই বেডা কি আমাকে মারতে চাই নাকি? আঙ্কেল, হুম আমি ঠিক বলছি। আব্বু, না রফিক, তুই ঠিক বলিসনি। ইরা যদি এখন নেজাদকে পড়াতে যায় তাহলে ইরার পড়ার সমস্যা হবে। তাই এখন এই সব ঝামেলাতে না পড়া ভালো। আঙ্কেল, না দোস্ত, তুই ভুল বলছি। আর আমি তো আগের মতো প্রাইভেট পড়ানোর কথা বলছি না। ওরা 2 জন একসাথে পড়বে, আর নেজাদের সমস্যা হলে তা সমাধান করে দিবে। আব্বু, আরে এতে বৌমার আরও সমস্যা হবে। আঙ্কেল, আমি কিছু শুনতে চাই না। ইরা, আব্বু, আঙ্কেল, বাবা কিন্তু ঠিক। আঙ্কেল, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি শুনতে চাইনি। তুই আর নেজাদ একসাথে পড়বি, একসাথে কলেজে যাবি, আমার কথা ফাইনাল। আর নেজাদ কোনো সমস্যা হলে আমাকে বলবে। কি বলছি শুনছো তো? আমি মাথা নাড়িয়ে হুম বললাম। এই দিকে ইরা মন খারাপ করে খেতে লাগলো। আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে সোফায় শুয়ে ফোন টিপছি।
তখনই ইরা আমার সামনে হাজির। আমি ইরাকে দেখেও না দেখার ভান করে আছি এটা দেখে ইরা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো। পর্ব ৩। তখনই ইরা আমার সামনে হাজির। আমি ইরাকে দেখেও না দেখার ভান করে আছি এটা দেখে ইরা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো। ইরা, তোর সমস্যা কি বলবি আমাকে? আমি আমার আবার কি সমস্যা? ইরা, আমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট করছিস, এখন কি আমাকে ভালোভাবে থাকতেও দিবি না? আমি তোমাকে খারাপ থাকতে কে বলছে? ইরা, তুই আমাকে জ্বালানোর জন্য বাবা মাকে বলছিস তোকে পড়াতে, তাই না? আমি দেখো আজে অপবাদ দিবে না। আমি কেন আঙ্কেলকে বলবো তুমি আমাকে পড়াতে? এমনিতেই এই কয়েক মাস প্যারা থেকে বেঁচেছি, এখন আবার প্যারাকে গাড়ে তুলে দিচ্ছে, আবার পড়তে বলছে। শালার কথাটা বলে মুখে হাত দিলাম, সামনে যে ইরা ছিল মাথায় ছিল না, এমনিতেই আমার মুখ দিয়ে সত্যি কথা বেশি বের হয়। ইরা তো আমার কথা শুনে রেগে মেগে আগুন হয়ে আমার কলার ধরে বলল। কি বললি কুত্তা, আমি তোকে প্যারা দিই? আর আমাকে তোর ঘাড়ে চেপে দেওয়া হয়েছে? তোকে তা আজ আমি মেরাই ফেলবো। আমি আমার বউটারে যে রাগলে এত সুন্দর লাগে এটা তো আগে খেয়াল করিনি। এটা বলে আবার মুখে হাত, এমনিতেই রেগে আছি এখন আরো রাগিয়ে দিলাম। ইরা, কি বললি তুই? আমি কই কিছু না, আমাকে ছাড়েন বলছি। কথাটা বলতে ইরা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল। ইরা, দেখ তোকে আমি কখনো মেনে নিব না। তাই উল্টো পাল্টা কথা বলা বন্ধ করে দে। আর যেহেতু আব্বু বলে দিছে তোকে পড়াতে হবে, সো আজ থেকে তোর আর আমার সম্পর্ক ছাত্র আর ম্যামের। এর থেকে বেশি কিছু ভাবতে গেলে তোর খবর আছে বলে দিলাম। আমি বললে হলো নাকি? সবার আগে এখন তুমি আমার বউ। সো তুমি মানো আর না মানো তোমাকে আমার করে ছাড়ব। ইরা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোকে আমি জীবনেও স্বামী মানব না। আর তোর হওয়া তো দূরে থাক, তোর মতো ছেলে আমার পিছনে হাজারটা ঘুরে। তুই ভাবলি কি করে তোর মতো লো ক্লাস একটা ছেলেকে আমি স্বামী হিসেবে মানব? তোকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিব। আমি সেই হাজারটা ছেলের কপাল ভালো। কপাল শুধু আমারটা খারাপ। ইরাহ মানি? আমি এত বুঝতে হবে না, ঘুমাতে দাও। এটা বলে সোফায় শুয়ে গেলাম। এইরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি ইরা নেই। তাই দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি বউ আমার নতুন বউয়ের মতো টেবিলে খাবার গুছিয়ে রাখছে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কি না। কিন্তু কাউকে না দেখে খুব দ্রুত হেঁটে ইরার পাশে দাঁড়িয়ে আস্তে করে বললাম। বাহ বাহ, আমার বউটাকে একদম বউ বউ লাগছে, ইচ্ছে করছে এক্ষুনি কোলে নিয়ে। কথাটা বলা শেষ করার আগে ইরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আর আমি চুপ হয়ে গেলাম। ইরা একটু দাঁত কিরমির করে আস্তে করে বলল, আরেকবার যদি তোর মুখ দিয়ে বউ কথা শুনি তাহলে মুখ ভেঙে দিব। আমি ওমা, আমার বউটার এত রাগ বুঝি? তা দেখি কিভাবে মুখ ভাঙো। কথাটা বলে বুকে হাত গুজে ইরার দিকে তাকালাম। আর ইরা সাথে সাথে ফল কাটার ছুরি নিয়ে এক হাত দিয়ে আমার কলার ধরে আরেক হাতের ছুরি আমার গলায় ধরে বলল, বল এইবার দেখি তোর সাহস কত। আচমকা এমন হবে ভাবতে পারিনি। আমি দে দেখো চাকুটা নামাও, গলায় লেগে যাবে, তখন আবার বিধবা হয়ে যাবে। ইরা, তাহলে তারও ভালো, তোর থেকে অন্তত রেহাই পাবো। এখন বল, আর জীবনেও তোর ওই মুখ দিয়ে বউ ডাকবি না। আমি দেখো এইটা নামিয়ে কথা বলি কেমন? ইরা, না, আগে যেটা বলতে বলছি বল, না হলে চালিয়ে দিব। আমি কেউ আসলে কিন্তু সমস্যা হবে। ইরা, এখনো কেউ ঘুম থেকে উঠেনি আর শাশুড়ি মা ফ্রেশ হতে গিয়েছে, বলবি নাকি চালিয়ে দিব? আমি মা তুমি। কথাটা বলতে ইরা আমাকে ছেড়ে দিয়ে সামনে তাকাতে আমি ইরার গালি একটা পাপ্পি দিয়ে দিলাম দৌড়। এই দিকে ইরা, কুত্তা তোকে আমি দেখে নিব, রুমে আসি একবার। আমি সমস্যা নাই, সারা জীবন পড়ে আছে। এটা বলে রুমে চলে আসলাম। ইসরাতও ভাবি সিনেমাটা কিন্তু সুন্দর ছিল। ইসরাতের কথা শুনে ইরা পিছনে তাকিয়ে দেখে ইশরাত। ইসরাতকে দেখে ইরা কি করবে বুঝতে পারছে না। ইশরাত ইরার কাছে গিয়ে আস্তে করে বলল, তা ভাবি ভাইয়াকে তাটকাতে পারলে না ছুরির ভয় দেখিয়ে? ইরা, ইশরাত বেশি হয়ে যাচ্ছে। আঙ্কেল কি বেশি হয়ে যাচ্ছে ইরামা? ইসরাতও আঙ্কেল আসলে ভাবিকে ভা। কথাটা বলতে যাবে তার আগে ইরা ইসরাতের মুখ চেপে ধরল। আন্টি কিরে ইরা, তুই ইসরাতের মুখ চেপে ধরলি কেন? ইরা, কিছু না, তোমরা খেতে বসো, আমি ওকে নিয়ে আসছি।
এটা বলে ইরা ইসরাতকে নিয়ে গেল। এই দিকে একটু পর আমি নিচে এসে দেখি মা বাবা শ্বশুর শাশুড়ি আছে। আমি একটা টেবিল টেনে বসতে দেখি আমার বোন আর ইরা একসাথে হাসতে হাসতে আসছে। কি ব্যাপার, তারা এত খুশি কেন? নিশ্চয় কিছু তো একটা আছে। এই সব ভাবতে ভাবতে দুই ডাইনি দুই পাশে বসল। আমি নিজেকে একটু সামলে খেতে লাগলাম। তখনই ইশরাত বলল, ভাইয়া ভাবিকে পাপ্পিটা কিন্তু সেই ভাবে দিছ। কথাটা শুনতে আমি কাশতে লাগলাম। আর ইরা আমাকে পানি এগিয়ে দিল। ব্যাপারটা হজম হলো না। আমি আস্তে করে ইশরাতকে বললাম, তুই এই সব কি বলছিস হুম? ইশরাত, আমি ঠিক বলছি। আর শুধু কিস না, তুমি যে ভাবির ভয়ে ভীতু হয়েছিলে এটাও দেখছি। আমি তো শেষেই কোন ঝামেলায় পড়লাম যে ডাইনি দেখল। এই ডাইনি তো সোশ্যাল মিডিয়া থেকে ভয়ঙ্কর। সবাইকে এই কথা বলে বেড়াবে। ইসরাত, ভাইয়া কি ভাবছো হুম? আমি না, কিছু না। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। আর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে বের হতে যাব তখনই ইশরাত হাজির। ইসরাত, ভাইয়া কই যাও? আমি কলেজে। ইসরাত, ভাইয়া সকালের কানটা মনে আছে? আমি প্লিজ বোন, আমার তোর জন্য অনেক চকলেট আনবো, তাও কাউকে বলিস না। চকলেট লাগবে না। আমি তাহলে কি আনতে হবে বল, আমি এনে দিব, তারপরেও কিছু বলিস না। বেশি কিছু না, 200 টাকা দাও। আমি তুই টাকার কি করব তার থেকে, বরং যেটা বলছি ওটা দাও, না হলে আমি থাক থাক এই নে, এই বলে ইসরাতকে টাকা দিয়ে রুম থেকে বের হতে সামনে ইরা দাঁড়িয়ে আছে। তার মুখে রাগ স্পষ্ট। আমি সেই দিকে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে আসতে, বাবা কিরে কই যাস? আমি কলেজে। বাবা কলেজে মানি? কাল বিয়ে হলো, আজ কলেজে যাচ্ছিস মানি কি হুম? আমি বাবা, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেতে হবে। বাবা তাহলে একা কেন, বৌমাকে সহ নিয়ে যা। আমি উনিকে যাবে আমার সাথে? বাবা হুম, এটা কি নতুন? আগে তো একসাথে যেতেতি। ওই তো বৌমাও চলে আসছে, যা একসাথে, আর সাবধানে যাবি। আমি আচ্ছা বাবা। তারপর দুইজন একসাথে বের হলাম। দুইজন একসাথে গেইটের সামনে দাঁড়ালাম। একটা রিকশার ডাক দিতে রিকশা আসলো। আমি ম্যাম উঠেন। ইরা কোনো কথা না বলে উঠে পড়ল। আমিও উঠে পড়লাম। এটা আর কি নতুন? আমাদের কলেজে আর ইরার ভার্সিটি পাশে, তাই একসাথে যেতাম। দুইজন চুপচাপ বসে আছি। হঠাৎ স্পিড ব্রেকার সামনে আসতে রিকশা একটা ঝাঁকুনি দিল আর আমি একটু ইরার গায়ে ঘেঁষে পড়লাম। সাথে সাথে আমি নিজে সামলে নিতে ইরা ঠাস করে একটা থাপ্পড় দিল আমার গালে। আমি, এটা কি হলো? ইরা, তোর মতো লুচ্চাকে থাপ্পড় না, জুতা পেটা করা দরকার। খালি খেয়াল মেয়েদের শরীরের দিকে। সুযোগ পেতে শরীরে টাচ করে ফেললি, লুচ্চা কোথাকার। আমি, দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি শুধু শুধু ঝামেলা করছো। ইরা, তোদের মতো ছেলেদের কাছে এটা অ্যাক্সিডেন্ট লাগবে তো কার? তো তোরা কোনো মতে মেয়েদের শরীর ধরতে পারলে হলো, এতে যে তোদের ভালো লাগে। তখন রিকশাওয়ালা বলল, আপা মনি, এখানে তুনার দোষ নেই, এটা স্পিড ব্রেকারের জন্য হয়েছে। ইরা, আপনাকে কথা বলতে বলছি। এটা আমাদের সমস্যা। আর আপনি কই আমার পক্ষ নিয়ে এই সব লুচ্চা বখাটেদের কিছু বলবো পন, তা না করে আপনি ওর সাইড নিচ্ছেন? আমি আচ্ছা, আমি লুচ্চা, আমি আপনার শরীরে স্পর্শ করে ভুল করেছি, যা শাস্তি দিবেন দিন। তারপরও রাস্তার মাঝে সিন ক্রিয়েট করিয়েন না। তারপর ইরা আর কিছু বলল না। একটু পর আমার কলেজের সামনে আসতে নেমে গেলাম। বাড়া মিটিয়ে যে যার পথে চলে গেলাম। আপনাদের বলে রাখি, কলেজে ভার্সিটির একটাই ক্যাম্পাস। আমি চলে আসলাম শাহিন আর রাফির কাছে। আর এই দিকে ইরা চলে গেল তার বান্ধবী মিম আর রিয়ার কাছে। রিয়া, বান্ধবী তোর সাথে কিন্তু দুলা ভাইকে সেই মানিয়েছে, কি বলিস মিম? মিমও একটু মন খারাপ করে বলল হুম। রিয়া, তা বাসর রাত কেমন কাটল রে ইরা? এইবার ইরা রেগে বলল, রিয়া, আরেকবার যদি এই সব আজে বাজে কথা বলিস তাহলে তোর খবর আছে। রিয়া, কেন রে, জুনিয়রটা পারেনি? ইরা, রিয়া তোকে তামি। রিয়া, আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এখন বল এত রাগের কারণ কি? বিয়ের দিনও অনেক কান্না করলি, কিছু বললি না। আবার এখন রাগ করছিস? ইরা, কি করব বল? ওই কুত্তাটার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম খেয়ে দিল। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। রিয়া, দেখ ইরা, তোকে আগেও বলছি, এখনো বলছি। নেজাত ভালো ছেলে, কিছুদিন সমস্যা হবে, তবে মানিয়ে নিতে শিখ, দেখবি খুব ভালো থাকবি।
ইরা কিসের মানিয়ে হুম ওকে আমি কখনো মানবো না। আর কিছু দিন কি পারলে আজকে ডিভোর্স দিতাম। কিন্তু সময়ের জন্য পারলাম না। হঠাৎ মিম বলে উঠল ডিভোর্স মানি? তুই নেজাদকে ডিভোর্স দিবি? রিয়া তোর আবার কি হলো মন খারাপ থেকে ফলচাঙা? মিম রাখ তোর কথা ইরা তুই বল। উত্তেজিত হয়ে ইরা হুম ওকে আমি ডিভোর্স দিব ওর সাথে আমার যায় বল। আমি কই আর ও কই? ও কি আমার লেভের? ওকে কখনো আমি স্বামী হিসেবে মানব না তাই শুধু শুধু ওর সাথে থেকে জীবন নষ্ট করার মানে হয় না তাই সিদ্ধান্ত নিলাম 6 মাস হলে ডিভোর্স দিব। রিয়া হুটহাট সিদ্ধান্ত নিলে ক্ষতি তোর হবে। কারণ বিয়েটা কিন্তু ছেলে খেলা না। তাছাড়া তুই কি নেজাদকে পছন্দ করিস না? ইরা পছন্দ? আর ওকে? রিয়া তুই কি পাগল হলি? ওকে আমি পছন্দ করব কোন দুঃখে? রিয়া তাহলে যে ওর সাথে কোনো মেয়েকে দেখলে ওকে শাসন করতি কেন? ওকে মেয়েদের থেকে আলাদা রাখতি কেন? ইরা আর পাগল ও আমার আঙ্কেলের ছেলে আর তাকে পড়াতাম তাই ও যদি মেয়েদের পিছনে পড়ে তাহলে পড়ার সমস্যা হবে তাই এমন করতাম। কিন্তু কে জানতো বলদটা আমার কপালে পড়বে। মিম তাহলে কি তুই সত্যি ওকে ডিভোর্স দিবি? রিয়া মিম তুই হঠাৎ এত আগ্রহ নিয়ে ওর ডিভোর্সের পিছনে পড়লি কেন? মিম তুই বুঝবি না ইরা তুই বল সত্যি কি না? ইরা হুম সত্যি ওকে ডিভোর্স দিব। আচ্ছা তোরা বল ওর সাথে কোন কারণে বা সংসার করব? ওকে দেখলে কেমন লাগে? আর ও আমার জুনিয়র। তাছাড়া মেয়েদের তার স্বামীকে নিয়ে এক স্বপ্ন থাকবে তার স্বামী তার সব ইচ্ছে পূর্ণ করবে। যা ওই কুত্তাটা পারবে না ও আমার জন্য পারফেক্ট না। আরও 1 নম্বরের লুচ্চা একটা সব সময় খারাপ চিন্তা থাকে মাথায়। রিয়া তার মানি বাসর রাতে জোর করে? ইরা ছি ছি তুই এই সব কি বললি ওর সাহস হবে নাকি এমনটা করতে? আচ্ছা বাদ দে ক্লাসে চলটাই হয়ে এসেছে। তারপর 3 জন ক্লাসে চলে গেল। আর আমরা 3 জনও আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে 3 বন্ধু এর সাথে কলেজ থেকে বের হতে পিছন থেকে কেউ একজন ডাক দিল। নেজাদ একটু এই দিকে আসতো। আমি পিছনে ফিরে দেখি আমার ক্লাসের সাদিয়া। সাদিয়া একটু এই দিকে আসো না একটু কথা আছে। আমি আচ্ছা আসতেছি। দোস্ত তোরা থাক আমি আসি। এটা বলে সাদিয়ার কাছে চলে গেলাম। আমি হুম বলো কি বলবে? সাদিয়া কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ। তুমি? সাদিয়া আলহামদুলিল্লাহ। অন্যদিকে ইরারা ক্লাস শেষ করে গেইটের সামনে আসতে। রিয়া ইরা দোস্ত দেখ নেজাদকে। রিয়ার কথা মতো ইরা তাকাতে দেখল। আমি এজটা মেয়ের সাথে কথা বলছি। এটা দেখে ইরা রেগে চোখ মুখ লাল করে ফেলল সাথে তার হাতত মুষ্টি বন্ধ করে আছে। তার ইরা রেগে সামনের দিকে পা দিতে মিম তার হাত ধরে বলল আরে দোস্ত করছিস কি? সে তো তোর কিছু লাগে না। তাহলে রাগছিস কেন আগে দেখ কি কথা হয়। আর তুই তো তাকে ডিভোর্সও দিবি তাহলে সমস্যা কি হুম? ইরা অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বলল। হুম তাই তো সমস্যা কই? আমি তো তার কেউ না। এই দিকে। পর্ব 4। ইরা অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বলল। হুম তাই তো সমস্যা কই? আমি তো তার কেউ না। এই দিকে। সাদিয়া দেখো নেজাদ আমি তো 1 সপ্তাহ ধরে আসিনি তাই বলছিলাম এই 1 সপ্তাহের নোট যদি আমাকে দিতে। আমি ও এই ব্যাপার এই নাও। এই বলে আমি আমার নোট খাতাটা দিয়ে দিলাম। সাদিয়া ধন্যবাদ নেজাদ সময় মতো পেয়ে যাবা। আমি ওকে। এটা বলে রাফি শাহিনের কাছে চলে আসলাম। অন্যদিকে ইরা মনে মনে অনেক রেগে আছে। মিম ইরা দেখ দেখ নেজাদ ওই মেয়েটাকে খাতা দিল। ইরা তো আমাকে কেন বলছিস? আমি কে ওর হোম চলতো এই সব লুচ্চাদের দেখার টাইম নাই। মিম কিন্তু তোর রাগ তো অন্য কথা বলছে। ইরা তুই চুপ করবি? ইরার ধমক খেয়ে মিম চুপ হয়ে গেল। এই দিকে আমরা 3 জন কলেজে থেকে বের হয়ে আড্ডা দিতে বসলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ইরার জন্য আর আমার বোনের জন্য ফুচকা নিয়ে বাসার ফিরতে। আম্মু এতক্ষণ কই ছিলি? আমি বন্ধুদের সাথে। আম্মু ওই তুই কি এটা মাথায় নেই যে তোর বিয়ে হয়েছে? তুই বউ মাকে নিয়ে আসিসনি কেন? আমি আসলে আম্মু ভুলে গেছি। আম্মু নেক্সট টাইম এমন হলে তোর খবর আছে। আমি মাথা নেড়ে উপরে গিয়ে আমার বোনের টেবিলে তার ফুচকা রেখে রুমে আসলাম। রুমে এসে দেখি মহারানী রেগে আগুন হয়ে সোফায় বসে আছে। আমি কিছু না বলে তার সামনে গিয়ে বললাম। এই নেন আপনার জন্য এনেছি। ইরা রেগে আমার দিকে একবার তাকিয়ে আরেকবার ফুচকার দিকে তাকিয়ে বলল।
তুই ভাবলি কি করে তোর মতো লুচ্চার আনা জিনিস আমি গ্রহণ করব? এগুলো নিয়ে যা। আমি আরেহ হতে পারি লুচ্চা হেনতেন, তবে আমার জন্য ভালোবেসে এনেছি। 2 টানা 3 টানা একটা মাত্র বউ। তার জন্য আনবো না তো কার জন্য আনবো? আমি কথাটা শেষ করতে না করতে ইরা আমার কলার ধরে আমাকে একদম কাছে নিয়ে গিয়ে বলল, ওই কুত্তা, তোকে কতবার বলবো আমাকে বউ ডাকবি না, আমি তোকে স্বামী হিসেবে মনি না। আমি কিন্তু জানো আমি তো বউ হিসেবে মানি তোমাকে, এই না এগুলো নাও প্লিজ। কথাটা বলতে ইরা এক হাত দিয়ে ফুচকাগুলো নিয়ে নিচে ফেলে দিয়ে বলল, এগুলো স্থান এই মাটিতে আর তোর জায়গা এই মাটিতে। শালার জীবন নষ্ট করে থামেনি, এখন একটু ভালো থাকতে দিবে না। ছোট লোক কোথাকার। এটা বলে ইরা নিচে চলে গেল। আমি এক ধ্যানে ফুচকাগুলোর দিকে তাকিয়ে আছি। কেন জানি ইরার কথায় যত কষ্ট পাইনি তত কষ্ট ফুচকা ফেলে দেওয়াতে হয়েছি। ইরা, আমিও দেখব কইদিন আমার আনা জিনিসগুলো তুমি ফেলতে পারো। এটা বলে ফ্রেশ হতে গেলাম। হাত মুখ ধুয়ে নিচে খেতে গেলাম। খাওয়া শেষ করে রুমে এসে সোফায় বসে ফোন টিপতেছি। কিছুক্ষণ পর ইরা এসে বলল, এই লুচ্চা রেডি। আমি আমার একটা নাম আছে। ইরা, তুই ওই নামের যোগ্য না, তাই যেটা বলছি ওটা তোর জন্য ঠিক আছে। আমি কোথায় যাবেন? ইরা, উকিলের সাথে দেখা করতে। আমি কেন? ইরা, কেন আবার তোর মতো লুচ্চার সাথে আমি কখনো সংসার করব না। এইবার আমি সোফা থেকে উঠে ইরার হাত ধরে বললাম, আমি দেখো ইরা। কথাটা আর শেষ করতে পারলাম না। ইরা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। ইরা, হেই লুচ্চা, তুই কোন অধিকারে আমার শরীর স্পর্শ করিস? দূরে থাক আমার থেকে। আমি দেখো, একটু বুঝার চেষ্টা করো। বিয়েটা ছেলে খেলা নয় যে যখন তখন ভেঙে ফেলা যায়। বাবা মা আঙ্কেল আন্টিরা আমাদের বিয়েটা দিচ্ছে নিশ্চয় আমাদের ভালোর জন্য। যদিও তুমি মানতে পারছো না, তাই বলছিলাম আর কিছু দিন আমরা এইভাবে থাকি। দেখো, আমার পক্ষ থেকে তোমাকে আমি মেনে নিয়েছি, এখন তুমিও এটা মেনে নিলে হয়। আমি বলছি না আজ মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে মেনে নিবে আর কি। তাই বলছিলাম। ইরা, থামো থামো, আমি তুই আর আমাকে জ্ঞান দিস না। আমি জানি আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আর আমার জন্য ভালো এটাই তোর থেকে মুক্তি পাওয়া। তোর মতো লোভী ছেলে লুচ্চারও সাথে আমি থাকতে পারবো না। আমার উপর তোর আরও আগে নজর ছিল যেটা আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি, এখন রেডি উকিলের কাছে যাব। আমি এখন তোমার কথা শেষ তো তাহলে আমিও বলছি। আমি কোথাও যাব না আর এই মুহূর্তে তোমাকে আমি ডিভোর্সও দিতে পারবো না। ইরা, হা হা, তুই আমাকে ডিভোর্স দিবি না জানি তো, তুই আমাকে হয়তো চিনিস না। আমি যেটা বলি সেটা করি, তোকে আমি ডিভোর্স দিব, তাও 2 মাসের মধ্যে। দেখি তুই কি করে আটকাতে পারিস। আমিও তোমাকে বলছি, তুমি নিজে বলবে আমাকে ভালোবাসো, তাও 2 মাস হওয়ার আগে। ইরা, হা হা, দেখা যাবে কে জিতে। যদি আমি তোকে ভালো না বাসি তাহলে 2 মাস পর আমাকে ডিভোর্স দিবি। আমি ওকে, আর যদি তুমি আমাকে ভালোবাসার কথা বলো তাহলে তুমি নিজে আমাকে মেনে নিবে, বলো রাজি? ইরা, হুম রাজি। আমি মনে থাকে যেন। এটা বলে আমি রুম থেকে বের হতে লাগলাম। আর ইরা বলতে লাগলো, হো, তোর মতো ছেলেকে আমি বলবো ভালোবাসি? এটা তো কখনো সম্ভব হবে না। আমি বাসা থেকে বের হতে আড্ডার জায়গায় এসে ভাবতে লাগলাম কি করে ইরার মন জয় করব। কিছুক্ষণ পর রাফি আর শাহিন আসলো। রাফি, কিরে মামা, তোর কি হয়েছে, মন খারাপ কেন? শাহিন, কিরে ভাবির সাথে কিছু হয়েছে নাকি? তারপর আমি আজকের সব কথা খুলে বললাম। রাফি, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই তোর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা কর। তারপর তাদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যা বাসায় ফিরে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। একটু পর ইরাও আসলো আমাকে পড়াতে। ইরা, হেই ভালে লুচ্চাদের মতো না তাকিয়ে বই খুলে পড়। আমি তো তোমার মন পড়তে চাই, বই পড়ে কি হবে? দেখ, মাথা গরম করিস না। আমি আচ্ছা বাবা পড়তেছি। এই বলে বইয়ের দিকে চোখ দিলাম। আর ইরাও পড়তে লাগলো। একটু পর আমিও, বউ শোন না। ইরা আমার দিকে তাকিয়ে বলল, তুই আবার বউ ডাকলি? আমি আজ দুপুরে কি ডিল হচ্ছিল? আমি আমার মতো ডাকবো ওকে। ইরা আর কিছু বলল না। ইরা, কি জন্য ডাকলি বল? আমি এই যে এই দিক দিয়ে বুঝতেছি না। তারপর ইরা বুঝিয়ে দিতে লাগলো। আর আমি মুখে হাত দিয়ে ইরার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। একটু পর ইরা এটা খেয়াল করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল,
ইরা, হই কিছু বুঝেছিস? আমি তেমন, তবে বুঝার চেষ্টা করছি। ইরা, দেখি বল। আমি আপাতত তোমার মনটা বুঝার চেষ্টা করছি। কথাটা বলতে ইরা আমার মাথায় বই দিয়ে থাপ্পড় দিয়ে বলল, আরেকবার এমন উল্টো পাল্টা কথা বললে আমি কিন্তু আঙ্কেলকে বলে দিব যে তুই না পড়ে লুচ্চামি করছিস। আমি থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। তারপর পড়তে লাগলাম। পড়া শেষ করে ইরাকে বললাম, আচ্ছা বউ, একটা কথা জিজ্ঞেস করি? ইরা একটু বিরক্তি নিয়ে বলল, বল, কি বলবি? তুমি এত রাগী কেন? না মানি আঙ্কেল আন্টি তো অনেক ভালো। তারা কি তোমার জন্মের সময় মধু দেয়নি? না হলে নিজের জামাই এর সাথে একটু সুন্দর করে কথা বলতে, তাই না? কথাটি শেষ করতে ইরা আমার কলার ধরে তার কাছে টেনে বলল, মধু আমার মুখে দিয়েছে। কিন্তু তোর মতো ছেলের সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। আমিও তাই বুঝি, তাহলে টেস্ট করতে হয়। ইরা, কি? আমি মধু। ইরাহ মানি? কথাটা বলতে দেরি। এরপর কি হয়েছে আমি জানি না, এটা আগামী পর্বে জানবেন। সবাই এজটু বেশি করে কমেন্ট করবেন। পর্ব ৫। আমিও তাই বুঝি, তাহলে টেস্ট করতে হয়। ইরাহ, কি? আমি মধু। ইরাহ মানি? কথাটা বলতে দেরি, তবে ইরার ঠোঁট জোড়া দখল করতে দেরি হলো না। ইরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট আমার শক্তির সাথে পেরে উঠছে না। একটু পর ছেড়ে দিয়ে দুইজন দুই দিকে সরে গেলাম। ইরা রাগে গজ গজ করতে করতে বলল, কুত্তা, তুই এটা কি করলি? আসলে তুই একটা লুচ্চা লম্পট। আমি? আচ্ছা তাহলে লুচ্চা লম্পট যা করে আমি করব নাকি বউ? ইরা, একদম মেরে ফেলবো কাছে আসলে। এখন তো তোর মতো জানোয়ারের সাথে এক রুমে থাকতে ভয় হচ্ছে। না জানি কখন পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়িস। তোদের মতো ছেলেদেরও তো বিশ্বাস নাই। কেন জানি ইরার এই কথা বুকের মধ্যে তীরের মতো লাগলো। ইরা, তুমি এই সব কি বলছো? আমি তোমার স্বামী। ইরা, স্বামী, তাই নে, যা ইচ্ছে তাই কর। সারাদিন স্বামী স্বামী করিস তো এই শরীরের জন্য, তাই নে, যত ইচ্ছে তত বার ভোগ কর। এটা বলে ইরা তার শাড়ির আঁচল নিচে ফেলে দিল। আমি ভাবতে পারিনি ইরা এমন করে কথা বলবে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে আছি। ইরা, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমি এইবার কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। কেন তখন কিসটা করতে গেলাম? না, আমার ভুল, ইরার থেকে ক্ষমা চাইতে হবে। এই বলে ছাদ থেকে নেমে বাসা থেকে বের হলাম। তারপর বাজারে গিয়ে এক গুচ্ছ ফুল আর কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় আসলাম। তারপর চলে গেলাম নিজের রুমে। রুমে গিয়ে দেখি ইরা বিছানায় বসে ফোন টিপছে। আমি মাথা নিচু করে ইরার সামনে গেলাম। ইরা ফোন টিপতে টিপতে আর চোখে আমার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে মন দিয়ে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি আসলে মানি সরি। আমার মুখে সরি কথা শুনে ইরা ফোন পাশে রেখে আমার দিকে তাকাতে দেখল আমার হাতে ফুল আর আইসক্রিম চকলেট। ইরা বসা থেকে উঠে একটা হাসি দিয়ে বললে, এগুলো কেন? আমি তোমার জন্য। আসলে আমি বুঝতে পারিনি যে এত বড় অন্যায় করে ফেলব। সরি ইরা, আমি আর এমন কাজ করব না। আর এই যে তোমার পছন্দের ফুল আর আইসক্রিম চকলেট। ইরা একটা হাসি দিল। আর আমার হাত থেকে সবকিছু নিয়ে বলল, তা এগুলো দিচ্ছিস কোন মতলবে? আমি কিসের মতলব? তোমার জন্য এমনি এনেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। ইরা, আচ্ছা, তুই আমাকে সরি বলবি আর এই সব দিবি আর আমি সব ভুলে গিয়ে তোর সাথে শুয়ে পড়ি। তুই এটা চাস, তাই না? ইরা, তুমি এই সব কি বলছেছি? এইবার ইরা সবকিছু আমার মুখের মাঝে ছড়ে মেরে বলল, তোর মতো লুচ্চাকে আমি খুব ভালো করে চিনি। আমি এটা বলাতেছি বলে নাক ছিটকাচ্ছিস। আর আমার বিনা অনুমতিতে যে কিস করলি, এটা কি আমি এটার জন্য সরি বলছি, তো আমাকে ক্ষমা করে দাও। ইরা, আর ক্ষমা করে দিয়ে যেন আমি তোর সাথে শুয়ে যাই, এটা তোর প্ল্যান, তাই না? আসলে তোর মতো শরীর খেকো ছেলে এটা ছাড়া কিছু তো চিন্তা করতে পারে না। দেখো ইরা, তুমি আমাকে যাতা বলে অপমান করছো। ইরা, আর যে তুই আমার শরীর টাচ করিস, এতে আমার অপমান হবে না? আসলে আমি বুঝি না তোর মতো জানোয়ারের জন্ম আঙ্কেল আন্টির ঘরে কিভাবে হলো। ইরার এই কথা কেন জানি সহ্য করতে পারলাম না। কেন জানি মাথা গরম হয়ে গেল। তাই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিলাম। আর বললাম, অনেক হয়েছে, আর না।
তুই সেই বিয়ের দিন থেকে শুরু করে আমাকে যাতা বলে অপমান করছিস আর আমি শুনে গেছি। ইরা গালে হাত দিয়ে আমাকে বলল তুই আমাকে থাপ্পড় মারলি তুই? ইরার কথা শুনে নিজেকে একটু কন্ট্রোল করলাম চোখ বন্ধ করে। তারপর চোখ খুলে ইরার হাত ধরে বললাম, সরি ইরা, আসলে তোমার উমন কথায় নিজেকে ধরে রাখতে পারিনি। ইরা, তোর শাড়ির গুষ্টি মারি। তোকে তা আমি দেখে নিব। এই বলে ইরা রুম থেকে বের হয়ে চলে গেল। আমি এইবার বিছানায় বসে মাথায় হাত দিলাম। শালার এই কোন ঝামেলাতে পড়লাম? কেন এই সব সহ্য করছি আমি? ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে। কথাটা শেষ করার আগে বাবার চিৎকার শুনলাম, আব্বু নেজাদ, ওই নেজাদ, তাড়াতাড়ি নিচে আই। বাবার এমন কথা শুনে আমি তো ভয় পেয়ে গেলাম, ইরা কি আবার বাবাকে বিচার দিল নাকি? কথাটা ভাবতে আবার আব্বুর ডাক, বাবা কিরে বসে কই গেলি, নিচে আই বলছি। তাই তড়িঘড়ি করে নিচে নেমে বললাম, আমি জি বাবা, বলেন কি হয়েছে? বাবা, ইরা ও তোকে কেন মারছে? ইরা কান্না করতে করতে বলল, বাবা আজকে একটা মেয়ের সাথে কথা বলছিল। আর আমি ওকে ওই মেয়ের সাথে কথা বলতে না করতে আমাকে থাপ্পড় দিয়ে বলে। আমি যার সাথে কথা বলি তাতে তোর কি? ইরার মুখে এই কথা শুনে আমি থ হয়ে ইরার দিকে তাকিয়ে রইলাম। বাবা কিরে ইরা, মা যা বলছে তা কি সত্যি? আমি বাবা ও আর কিছু বলতে যাব তার আগে ইরা বলল, বাবা ওকে জিজ্ঞেস করেন ওকে আজ কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে কি না। ইরার কথা শুনে বাবা বলল, কিরে ইরা, মা যা বলছে তা কি সত্যি? আমি তো ইরার কথায় বুঝে গেছি ইরা আমাকে ফাঁসিয়ে দিছে। আমি ওকে। বাবা, আমি তো আর কিছু শুনতে চাইছি না। তুই কি কোনো মেয়ের সাথে কথা বলছিস নাকি না? আম্মু, হুম নেজাদ, হ্যাঁ নাকি না? আমি হুম বলছি, কিন্তু ওটার সাথে এটার কো। আর কিছু বলতে পারলাম না, তার আগে আম্মু এসে আমাকে থাপ্পড় দিয়ে বলল, তোর থেকে এটা আশা করিনি, বাহিরের মেয়ের জন্য তুই তোর বউকে মারবি? আম্মু আমার কথাটা শুনো। আব্বু কি শুনবে হুম? তোর বউ হয় ইরা, আর তুই বউ থাকতে অন্য মেয়ের সাথে কথা কেন বলবি? আরে আমার ক্লাসমেট আর আমার কাছে। কথাটা বলার আগে আম্মু আবার থাপ্পড় দিয়ে বলল, তোর মুখ থেকে আমি আর কিছু শুনতে চাই না, যা আমার চোখের সামনে থেকে যা। আম্মু বলছি না আমার সামনে থেকে যেতে। আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। যেখানে আমার কথার দাম নেই সেখানে কি কথা বলবো? আর ইরাকেও বাহ বাহ দিতে হয়, কি নিখুঁত অভিনয়। এই দিকে আম্মু ইরার মাথায় হাত রেখে বলল, মা তুমি ওর কথায় কিছু মনে করিও না, ছোট মানুষ একটু ভুল করছে, আর যদি বিয়াদবি করে তাহলে তুমিও দুইটা লাগিয়ে দিবে, আর কিছু বললে আমাকে বলবে কেমন? ইরাহ, জি আম্মু। বাবা, হাসো, খেতে বসো সবাই। তারপর সবাই খেতে বসল। আর আম্মু আমার রুমের সামনে এসে বলল, নেজাদ খেতে আই বাবা। আমি আপনাদের খাবার আপনার খান, আমি খাবো না। আম্মু, রাগ করিস না বাবা, খেতে আই। আমি বললাম, না খাবো না, যাও এখান থেকে। আম্মু আমার ধমক খেয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ইরা আসলো। আর এসে বলল, কেমন দিলাম হুম? আমার সাথে লাগতে আসার মোঝা হাড়ে হাড়ে বুঝাবো এই ইরা কি জিনিস হুম? তুমি এটা ঠিক করনি, তুমি চাইলে অন্য কিছু বলতে পারতে। কিন্তু বাবা মার কাছে আমাকে ছোট কেন করলে? ইরা, শুধু মাত্র ছোট করলাম, সামনে দেখারও কি হয়। আমিও দেখি আপনি কি করতে পারেন। ইরা, ওকে দেখা যাবে। এটা বলে ওয়াশরুমে চলে গেল ইরা। আর আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ইরা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখলেই বুঝা বড় মুশকিল, মেয়েটা যে আস্ত এক ডাইনি। কেন জানি তার ঘুমন্ত চেহারার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে সময় এই মুহূর্তে আটকে রয়েছে। আমি ইরার দিকে তাকিয়ে আছি। তার মাঝে ইরার ঘুম ভেঙে গেল, সে দেখল আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। ইরা আর দেরি না করে আমার গালে দিল থাপ্পড়। আমি ইরার থাপ্পড় খেয়ে থতমত খেয়ে গেলাম। আর ইরা বলল, কাল রাতে এত কথা এত শিক্ষা দিয়ার পরেও কি তোর শিক্ষা হলো না? আমি তোমার মতো এত সুন্দরী বউ থাকতে কি এত সহজে শিক্ষা হয় বলো আমার বউজান? ইরা, তুই কখনো ঠিক হবি না। তুমি ঠিক করার দায়িত্ব নিলে ঠিক হব বুঝলে। ইরা, তোকে তামি। এটা বলে আমার দিকে এগোতে আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর ফ্রেশ বের হয়ে দেখি ইরা নেই। আমি নিচে গিয়ে দেখি ইরা আম্মুর সাথে কাজ করছে।
মেয়েটারে আসলে বোঝা যায় না, আমাকে মানবে না, ডিভোর্স দিবে, আর অথচ আব্বু আম্মুর সাথে এমন ভাবে মিশে যে তাদের লক্ষ্মী এজরা বৌমা। এই সব ভাবতে ভাবতে নিচে গেলাম। তারপর সবাই মিলে নাস্তা করে আমি ইরার জন্য বসে রইলাম। আম্মু কার জন্য আসে আছিস? আমি তোমার বৌমার জন্য কলেজে যাবে না? আম্মু না, সমস্যা আছে তাই কিছু দিন যাবে না। আমি আর কথা না বাড়িয়ে কলেজের উদ্দেশ্য বেরিয়ে গেলাম। কিছুক্ষণ মধ্যে কলেজে চলে আসলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে আসতে সাদিয়ার সাথে দেখা। সাদিয়াহ, নেজাদ কেমন আছো? আমি ভালো, তুমি? সাদিয়াহ, ভালো। এই নাও তোমার নোট খাতা। আমি ধন্যবাদ। তারপর আমি আর কিছু না বলে শাহিনের সাথে বসে পড়লাম। এইভাবে কিছু দিন কেটে গেল। ইরার অবহেলাতে। শত চেষ্টা করেও আমার প্রতি ইরাকে ফুটবল করতে পারছি না। কলেজে শেষ করে 3 বন্ধু একসাথে কলেজে থেকে বের হয়ে রাস্তায় হাঁটাচ্ছি, পিছন থেকে কেউ একজন ডাক দিল, নেজাদ একটু দাঁড়াও তো। আমি পিছনে ঘুরে দেখি মিম আপু। মিম, একটু এই দিকে আসো তো, কথা আছে। আমি, দোস্ত তোর হাট, আমি আসছি। এই বলে আমি মিম আপুর সামনে চলে গেলাম। মিম আপুর সামনে যেতে, মিম, কিছু দিন ধরে দেখছি ইরা আসছে না। আমি ওর একটু সমস্যা তাই আসছে না। মিম, ও ও আচ্ছা, ইরা বলল তোমাদের মাঝে নাকি সমস্যা, আর তোমরা নাকি একে অপরকে ডিভোর্স দিবে, এটা কি সত্যি? মিম আপুর কথা শুনে আমার বুঝতে বাকি নেই যে ইরা এই সব বলছে। আমি, দেখেন আপু, ডিভোর্স দেওয়া মুখে বলা যতটা সহজ ততটা কঠিন বাস্তবে দেওয়া। আগে ডিভোর্স হক, তারপর না হয় দেখবেন। এটা বলে আসতে গেলে মিম আপু বলল, আচ্ছা তুমি কি ইরাকে ভালোবাসো? মিম আপুর কথা শুনে উনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। বাসায় এসে কলিং বেল চাপতে। পর্ব 6। মিম আপুর কথা শুনে উনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। বাসায় এসে কলিং বেল চাপতে আম্মু দরজা খুলে দিল। আমি একটা হাসি দিয়ে ভিতরে এসে নিজের রুমের দিকে যখন যেতে লাগলাম তখন আব্বু ডাক দিল, আব্বু, নেজাদ দাঁড়া। আমি দাঁড়িয়ে পিছনে ঘুরে বললাম, হুম বলো আব্বু। আব্বু, এতক্ষণ কোথায় ছিলি? আমি, এতক্ষণ হলো কখন? কলেজ ছুটি দিতে তো চলে আসলাম। আব্বু, তুই মিথ্যা বলবি না, সত্যি বল, কার সাথে ছিলি? আমি, আব্বু, এই সব বলছো কি, কিছু তো বুঝতে পারছি না। কি হয়েছে? আমি কথাটা বলতে দেরি আম্মু এসে আমার গালে থাপ্পড় দিতে দেরি হলো না। আমি থাপ্পড় খেয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু, এত কিছু করেও বলছিস কিছু করিসনি? তুই বাহিরে অন্য মেয়ের সাথে ছিলি না? আমি, আম্মু, এই সব কি বলছো তুমি? আমি কেন অন্য মেয়ের সাথে থাকব? আম্মু, ইরা এই দিকে আই, আর এই নিষ্পাপ ছেলেটাকে একটু দেখা কি করছে। এরপর আমি ইরার দিকে তাকাতে দেখি ইরা একটু কান্না মুখ হয়ে আমার দিকে ফোন ঘুরালো। আমি তো ফোনের দিকে তাকাতে অবাক হলাম। আমি, আম্মু, বিশ্বাস করো, তোমার যা ভাবছো তা সত্যি না। আব্বু, তুই আমাদের আর বিশ্বাস করাতে হবে না। আমি কখনো ভাবতে পারিনি আমার ছেলে এমন লম্পট হবে। শুধু শুধু ইরার জীবন নষ্ট করে দিলাম। আমি, মা, বিশ্বাস করো, মেয়েটা ইরার বান্ধবী মিম আপু, আর উনি আসছে আমাকে ইরার কথা জিজ্ঞেস করতে। আম্মু, আর কত মিথ্যা বলবি হুম? ও যদি ইরার বন্ধু হয় তাহলে ইরাকে কল করে জিজ্ঞেস করতো, তোকে না। ভাগ্য ভালো ইরা আজ তার জরুরি কাজে বাহিরে গিয়েছে, তা না হলে জানতামই না যে আমাদের ছেলে এমন। আব্বু আম্মুর মুখে এই সব কথা আমি সহ্য করতে পারছি না। তাই নিজের রুমে চলে আসলাম। আর ওখানে থেকে বাকি করব? আমি যতবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইব, ততবার অপমানিত হব। এই দিকে ইরা বাবা মার পাশে বসে কান্না করতে লাগল। তখনই আঙ্কেল আন্টি হাজির। আঙ্কেল, কিরে ইরা, কি হয়েছে, কান্না করছিস কেন? তখন আব্বু বলে উঠল, বন্ধু, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আঙ্কেল, কি ভুল হয়েছে? আব্বু, বন্ধু, আমার ছেলেটা যে এমন তা যদি জানতাম তাহলে তোর মেয়ের জীবন এইভাবে নষ্ট হতো না। আমাকে ক্ষমা করে দে। আমাদের জন্য তোর মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আন্টি ভাইজান কি বলছেন, এই সবার হলোটা কি? তারপর আব্বু সব খুলে বলল। আঙ্কেল, ও তাহলে এই ব্যাপার। আব্বু, হুম। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আব্বুর মুখে এই কথা শুনে ইরা কান্না থামিয়ে একটু আগ্রহ নিয়ে আব্বুর দিকে তাকিয়ে বলল, ইরা, কি সিদ্ধান্ত বাবা?
আব্বু আমি সিদ্ধান্ত নিলাম যে যতদিন ইরা আর নেজাদের পড়াশোনা শেষ না হচ্ছে ততদিন তারা একসাথে থাকবে না। আর এর মাঝে নেজাদকে নিজেকে শুধরে নিতে বলবো। বাবার কথা শুনে ইরা বেশি একটা খুশি হতে পারল না, তারপর মনে মনে একটু খুশি হলো। যেটা আশা করছি ওটা না হলে ওই কুত্তা থেকে দূরে থাকব। তবে কাউকে বুঝতে না দিয়ে ইরা একটু কান্না করে বলল, বাবা এটা কেমন কথা? ও ছোট মানুষ, একটু ভুল করে ফেলছে তাই বলে একেবারে আলাদা করবেন? এই বারের মতো মাফ করে দেন বাবা। আন্টি ভাইজান যা হয়েছে ভুলে যান, ছোট মানুষ একটু ভুল করে ফেলছে যখন, আরেকবার সুযোগ দিন। আঙ্কেল হুম বন্ধু, লাস্ট একটা সুযোগ দে। আম্মু ওগো একটা সুযোগ দাও ছেলেটাকে, এইভাবে ওদের আলাদা করলে দেখবে তোমার ছেলে আরো খারাপ হবে। সবাইকে আমার পক্ষে টানতে দেখে ইরা মনে মনে একটু রাগ করল। ও ভাবতে পারিনি ওর মা বাবাও এমন করবে। আব্বু কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে লাস্ট টাইম। ওকে বলবে ভালো হয়ে যেতে। এটা বলে আব্বু উঠে চলে গেল। আর আম্মু ইরার মাথায় হাত দিয়ে বলল, মা যত হক বিয়েটাত হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝামেলা হবে। আর আমার ছেলেটা যেহেতু ছোট আর তুমি বড়, তাই ওকে একটু বুঝাও, দেখবে ও বুঝবে। আর আমি জানি তুমি পারবে। ইরা না চাইতেও একটা শুকনো হাসি দিয়ে বললে, জি আম্মু আমি চেষ্টা করব। তারপর আম্মু বলল, ভাবি ভাইজান আপনার বসে আমি নাস্তা নিয়ে আসি। এই বলে আম্মু চলে যেতে গেলে, আঙ্কেল ভাবি কষ্ট করবেন না, আমরা চলে যাব। আম্মু কিন্তু, আঙ্কেল আরে কিসের কিন্তু, এখন তো আমরা একই পরিবার তাই না? আম্মু সেটা যদি হতো তাহলে আমাদের সাথে খেতে আসেন না কেন? মানা কেন করে দিলেন? আঙ্কেল আসলে লোকজন কি বলবে? তাছাড়া আমাদের যখন ইচ্ছে হবে তখন আসবো কেমন? এখন আর কষ্ট করবেন না প্লিজ। আমি ওকে মনে থাকে যেন। এই বলে আম্মু রুমে গেল। এইবার আন্টি বলে উঠল, দেখিরা আমি জানি কোনটা সত্যি কোনটা মিথ্যা। আর আমরা তোর ভালোর জন্য তোকে নেজাদের কাছে বিয়েটা দিছি। ছেলেটা সত্যি ভালো, এইভাবে ছেলেটাকে তার পরিবারের কাছে খারাপ বানাস না। ইরা আম্মু তুমি এমনটা বলতে পারলে? আব্বু তুমি তো কিছু বলো। তেমরা আমার বাবা মা নাকি ওর? আব্বু আসলে কি আর করব, ভুল তো একটা করে ফেলছি, ছেলেটার জীবন আমরা নষ্ট করে ফেলেছি। তবে তোকে এটাই বলবো, যেটা করতে চাইছি সেটার জন্য অনেক প্রস্তাবী। এটা বলে আঙ্কেল আন্টি চলে গেল। আমি সোফায় শুয়ে শুয়ে ভাবছি, বাবা মা কেন আমাকে অবিশ্বাস করে? তারা কি জানে না তাদের ছেলে কেমন? আমি তো জাস্ট কথা বলছি, এর মানে এটা না যে ওর সাথে সম্পর্কে আছি। এই সব ভাবছি তখনই ইরা আসলো। আমি সেই দিকে খেয়াল করলাম না, নিজের মতো আছি। ইরা কিরে লুচ্চা কেমন দিলাম? আমাকে আসছে ভালোবাসতে। মনে আছে তো শর্তের কথা, 2 মাসের মধ্যে আমাকে পটাতে না পারলে তুই আমাকে ডিভোর্স দিবি। আর এমনিতেই 1 বছর টাইম দিলেও পারবি না। এখন শুধু আমার অপেক্ষার পালা, তোর থেকে কখন আমি মুক্তি পাব। ইরার কথাগুলো শুনে তার দিকে তাকালাম। ইরা কিরে লুচ্চা এইভাবে তাকি কি দেখছি হুম? আমি আচ্ছা একটা কথা বলি। ইরা হুম বল। আমি সত্যি কি আপনি আমার থেকে আলাদা হলে খুশি? ইরা হুম শুধু খুশি মানি অনেক অনেক খুশি। আমি তবে এটা না করলেও পারতেন। ইরা কোনটা? আমি এই যে বারবার মা বাবার কাছে আমাকে খারাপ বানানোর কাজটা। ইরা এটা তোর জন্য হচ্ছে। তুই যদি আমার পিছনে না পড়তি তাহলে এমনটা করতাম না আমি। সো যেমন কর্ম তেমন ফল। তাছাড়া আব্বু তো আজকে থেকে আমাদের আলাদা থাকতে বলছে, কিন্তু কপাল আমার, আমার বাবার জোরাজুরিতে আবার তোর মতো লুচ্চার সাথে রুম শেয়ার করতে হচ্ছে। আমি আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এসে টেপ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকলাম। কেন জানি বুক পাটিয়ে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু পারছি না। কেন জানি মনে হচ্ছে আমার বুকে কেউ পাথর তুলে দিচ্ছে। আমার সাথে কেন এমনটা হলো? আমি কি এতটা খারাপ যে এরা আমাকে পছন্দ করে না? আমি এতটা মূল্যহীন যে মা বাবা আমার কথার গুরুত্ব দেই না? সব কিছু আমার সাথে কেন হয়? এই সব ভাবছি, নীরবে কান্না করছি। বেশ কিছুক্ষণ ধরে গোসল করে বের হয়ে সোফায় বসতে আম্মু এসে বলল, বাবা দুপুরের খাবার খেতে আই। দুপুরের খাবার তো খাসনি তুই। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। আম্মু চলে গেল। কেন জানি বাসার খাবারটা গলা দিয়ে নামবে না, গলা দিয়ে তারপর নিচে গেলাম।
চুপচাপ টেবিলে বসে আমার জন্য বেড়ে রাখা খাবার নিয়ে খেতে লাগলাম। তখন আম্মু আসলো। আমার পাশে বসে আমার গালে হাত বুলিয়ে দিল। যেই গালে আমাকে থাপ্পড় দিছে সেই গালে। আমি চুপচাপ খাচ্ছি। আম্মু রাগ করে আছিস আমার সাথে? আমি চুপ, এখন কথা বলতে ইচ্ছে করছে না। আম্মু দেখ, থাপ্পড়টা তোর ভালোর জন্য মারছি। মানলাম তুই ইরাকে মেনে নিতে পারিসনি, তাই বলে অন্য মেয়েদের সাথে কথা বলা এটা কেমন? তুই না মানি তবে তোর ঘরে বউ আছে, একদিন না একদিন তো মেনে নিবি। আর আমরা তোদের ভালোর জন্য এই বিয়েটা দিয়েছি। এইবার আর চুপ থাকতে পারলাম না। আমি না মা, আমার ভালোর জন্য এই বিয়েটা দাওনি। যদি আমার ভালো চাইতে তাহলে আমার কাছ থেকে জিজ্ঞেস করতে করনি। আসলে আমার ভালো চাইবে কখন? তোমরা আমাকে এখনো বুঝনি। তোমরা এখনো জানো না তোমার ছেলে কেমন। যেখানে এখনো তোমরা তোমাদের ছেলেকে বুঝতে পারোনি সেখানে ভালো চাওয়াটা অনেক দূরে মা। অনেক হয়েছে নিজেকে নিজে ছোট বলে বলে তোমাদের মতো চলেছি, কিন্তু আর না মা। আমি জানি আমার ভালো কোথায়। আমি জানি আমি কেমন চললে ভালো চলবো। আম্মু নেজাত বেশি হচ্ছে কিন্তু। দিন দিন বিয়াদব হচ্ছিস তুই। আমি যে তোমরা মনে করো। এটা বলে আমি পুরো খাবার শেষ না করে উঠে রুমে চলে আসলাম। আম্মু অনেকবার ডাক দিলেও শুনিনি। রুমে আসতে ইরা বলল, কিরে আম্মু এত ডাকছে, খাবার না খেয়ে চলে আসলি কেন? আমি ওটা তোকে সরি, আপনাকে চিন্তা করতে হবে না। ইরা, কি তুই আমাকে তুই বললি? আমি সরি বলছি তো। এখন আর বিরক্ত করবেন না তো। ইরা, কি আমি তোকে বিরক্ত করি? তুই না আমাকে বিরক্ত করিস, আর আমার উপর দোষ দিচ্ছিস। আমি বলছি নাকি যে আমাকে আপনি প্রতিদিন বিরক্ত করেন? আমি তো এখনের কথা বলছি। ইরা, না, তোর কথার ধরনে বুঝেছি আমি। আচ্ছা বোন, আমার ভুল হয়েছে, আমি এখন ঘুমাবো। এটা বলে কানের উপর বালিশ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আর একটু পর ঘুমিয়ে গেলাম। এই দিকে ইরা মনে মনে বলছে, এর আবার হলো কি, এইভাবে কথা বলছে কেন? দূর, যেমন হক আমারই ভালো। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি ইরা আম্মু বসে টিভি দেখছে। আমি সোজা ইরার কাছে গিয়ে বললাম, রেডি হন, বাহিরে যাব। ইরাত আমার কথা শুনে আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে। আর আম্মু টিভির দিকে তাকিয়ে হালকা মুচকি হাসতেছে। আমি সেই দিকে না তাকিয়ে বললাম, কি হলো, বড় বড় চোখ দিয়ে না তাকিয়ে রেডি হয়ে আসেন, বাহিরে যাব, আমি বাহিরে অপেক্ষা করছি। এটা বলে বাহিরে চলে আসলাম। এই দিকে ইরা এখনো বসে আছে, তখন আম্মু বলে উঠল, কিরে বসে আছিস কেন, যা রেডি হয়ে আই। ছেলেটা মনে হয় ভুল বুঝতে পারছে। ইরা আর কোনো উপায় না পেয়ে রুমে আসতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, কুত্তাটা ভালো করে জানতো মার সামনে বললে ওর সাথে না গিয়ে পারবো না। কিন্তু আমার তো ওর সাথে যাওয়ার কোনো ইচ্ছে নাই। ইরা রুমে গিয়ে রেডি হতে লাগলো। আর আমি ওর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে ও এসে আমাকে বলল, ইরা, তুই এটা ইচ্ছে করছে করছিস তাই না? আমার সাথে আসেন, দেরি হচ্ছে। ইরা, তুই জানতি আম্মুর সামনে বললে আমি না করতে পারবো না। আপনি যেটা মনে করেন, এখন আসেন কথা না বলে। তারপর একটা ট্যাক্সি নিলাম। ইরাকে ভিতরে বসতে বলে আমি সামনে বসলাম। তারপর গাড়ি চলতে শুরু করলো। ইরা, হের আবার কি হলো, অন্য দিন হলে পাশে বসতে চাই, আর আজ এমন করছে কেন? মনে মনে। প্রায় 1 ঘন্টা পর আমরা গন্তব্য চলে চললাম। 2 জন গাড়ি থেকে নেমে গেলাম। আমি ভাড়া মিটিয়ে দিলাম। ইরা, আমরা এখানে কেন আসছি? এটা অ্যাডভোকেট নাসিম স্যারের অফিস। আমি কেন আসছি দেখতে পাবেন, চলেন এখন। তারপর আমরা 2 জন উনার অফিসে চলে আসলাম। উনার সাথে যেহেতু আমার আগে থেকে পরিচয় আছে সেহেতু কোনো ঝামেলা ছাড়া উনার কেবিনে ঢোকে গেলাম। নাসিম স্যার, আরে নেজাত, কেমন আছো? জি স্যার, ভালো, আপনি? নাসিমও, হুম ভালো। তুমি আসবে বলছিলে, তা কি জন্য বল? স্যার, আসলে আমাদের 2 জনের অমতে পরিবার থেকে বিয়ে দিছে, এখন আমরা চাই না একসাথে থাকতে, তাই আমরা চাই ডিভোর্স দিতে একে অপরকে। আমার কথা শুনে ইরা আমার দিকে অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলেনি। নাসিম স্যার আমাদের দিকে একবার তাকিয়ে বলল, তোমাদেরও তো বেশি দিন হয়নি বিয়ের। আর যেহেতু পরিবারে মতে হয়েছে, তাই বলছি আরো কয়েক মাস দেখো, তারপর না হয় এসো। না স্যার, আরো কয়েক মাস লাগবে না। এখন আপনি ডিভোর্স করিয়ে দিতে পারবেন নাকি বলেন?
আচ্ছা, যেহেতু তোমাদের বিয়ের বেশি দিন হয়নি সেহেতু এইখানে সাইন করে দাও, 6 মাস পর ডিভোর্স পেপার চলে যাবে, তারপরেরটা তোমাদের বিষয়। আমি না স্যার, 6 মাস হলে আমি অন্য কারোর কাছে যেতাম। আমি চাই 10-15 দিনের মধ্যে ডিভোর্স। দেখেন, আপনার জন্য এটা কোনো অসম্ভব না স্যার। আমার মুখে এই কথা শুনে ইরাত আরও বেশি চমকে গেল। কিন্তু সে কিছু বলছে না, চুপচাপ বসে আছে। নাসিম স্যার, দেখো নেজাত, তুমি যেটা বলছো ওটা সম্ভব, বাট এমটা করা উচিত হবে না। অন্তত 2 মাস বা 1.5 মাস অপেক্ষা করা ভালো। কারণ বিয়েটা খেলা না যে যখন ইচ্ছে করব আর ভাঙব। কারণ অনেকে আছে এমন তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে পড়ে পোস্তাই। আমি উনার কথা শুনে ইরার দিকে তাকালাম। তারপর বললাম, কি ম্যাম, আপনি চাইছে তাড়াতাড়ি আমার থেকে মুক্তি? এখন কি বলে 10-15 দিনে মুক্তি, নাকি 2-1.5 মাসে, কোনটা? আপনার ইচ্ছে অনুযায়ী হবে। আমার কথা শুনে ইরা বেশ চিন্তায় পড়ে গেল। এই দিকে আমি নিশ্চিত ইরা 10 বা 15 দিনের কথা বলবে। আমরা দুইজন ইরার দিকে তাকিয়ে থাকলাম। ইরা একটু পর বলল, 2 মাস পর হলে হবে। নাসিম, কি বলো নেজাদ? আমি তো ইরার এমন কথা শুনে অবাক। আর অবাক হয়ে আনমনে বললাম, যেমনটা উনি মনে করে। তারপর একটা কাগজ দিল, সেটাতে 2 জন সাইন করে দিলাম। নাসিমও 2 মাস পর ডিভোর্স পেপার হাতে পাবা। আমি, ধন্যবাদ স্যার। নাসিমও, ধন্যবাদের দরকার নাই, এটা আমার কাজ। তারপর উনার থেকে বিদায় নিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। ইরা, কিরে, শর্ত অনুযায়ী 2 মাস পর এখানে আসার কথা, কিন্তু তুই এত তাড়াতাড়ি হার মেনে নিলি? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, হার মানিনি আপু। যে থাকার তাকে একটু চেষ্টা করলে রাখা যায়, কিন্তু যে না থাকার তাকে হাজার চেষ্টা করলে থাকবে না। আর আপনি তো আমার থেকে মুক্তি চান। সেহেতু এই সব শর্ত মর্ত দিয়ে সময় নষ্ট না করে করে নিলাম, আগে হলে আসতে হবে, পরে হলেও আসতে হবে। তবে আপনি চাইলে আরো তাড়াতাড়ি পারতেন, করেন নাই কেন? ইরা, এত দিন যেহেতু আছি, আরো কিছু দিন না হয় থাকি। এই সব বলতে বলতে একটা রিকশা পেলাম। আপনি বাসায় যান, আমি আরেকটা করে আসি। ইরা, সমস্যা নাই, আমার সাথে আই। আমি আর কথা না বাড়িয়ে উঠে গেলাম। রিকশা তার আপন গতিতে চলতে লাগলো। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। সন্ধ্যা নিজের মতো নিজে পড়তে বসে গেলাম। ইরা নিজে থেকে এসে আমার সামনে বসল। ইরা, কোন বিষয়ে সমস্যা বল আমাকে। আমি, সমস্যা হলে আমি মানিয়ে নিব, আপনি আপনার পড়া পড়েন। এটা বলে আমি পড়তে লাগলাম। আমার কথা শুনে ইরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবার নিজে পড়তে লাগলো। পড়া শেষ করে সোফায় বসে কিছুক্ষণ ফোন টিপতে আম্মু খেতে ডাকলো। আমি চুপচাপ নিচে গিয়ে নিজের মতো খেতে লাগলাম। খাওয়ার মাঝে বলে উঠলাম, বাবা, আমি একটা কথা বলতে চাই। আমার কথা শুনে ছোট বোন আম্মু ইরা আমার দিকে তাকালো। বাবা আমার দিকে না তাকিয়ে বলল, বল, কি বলবি? এরপর আমি যা বললাম, আমার কথা শুনে সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইল। পর্ব 7। এরপর আমি যা বললাম, আমার কথা শুনে সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইল। বাবা, আমি চাইছি ইরা আর আমি আলাদা থাকতে। আম্মু, নেজাদ, এটা তুই কি বলছিস? আমি আম্মুর দিকে একবার তাকিয়ে আব্বুর দিকে তাকালাম। দেখি বাবা দাঁত কটমট করছে। মনে হয় কথা শুনে রেগেছে। আমি, আম্মু, আমি ঠিক বলছি। এটা বলে ইরার দিকে তাকাতে দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। বাবা, প্লিজ আমার কথাটা রাখেন। আব্বু, তুই আলাদা থাকতে চাস কেন? আম্মু, না, তোরা আলাদা থাকবি না, একসাথে থাকবি। বিয়ে হয়েছে তোদের। আর তুই বলছিস আলাদা থাকবি? তুই জানিস তোর আব্বু তোদের আলাদা রাখতে চাইছিল, কিন্তু ইরা দেয়নি। তাহলে ভালো, আমি আলাদা থাকতে চাই। আব্বু, হবে না, একসাথে থাকতে হবে। আমি একসাথে থাকবো না, মানি না। এই কথা বলতে আম্মু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, নেজাদ, সমস্যা কি? বাবার মুখে মুখে তর্ক কেন করছিস? আমরা বলছি একসাথে থাকবি মানি থাকবি। আমি তর্ক করছি না, আমার মতো বিয়াদব লম্পট ছেলে যদি ওনার রুমে থাকে তাহলে সমস্যা ওনারই। আর আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক। আব্বু, সমস্যা ওর কাছে না, সমস্যা তোর কাছে। তুই এত কিছু করার পরেও ও তোর সাথে একই রুমে থাকতে চাইছে, আর তুই বিয়াদবের মতো আলাদা থাকতে চাস। সম্পর্কের দূরত্ব বাড়াতে চাইছিস? সম্পর্কের দূরত্ব? যেখানে কাজের আর কলমের ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না, সেখানে কিসের দূরত্ব?
আমার কথা শুনে বাবা খাবার টেবিল থেকে উঠে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, আব্বু আসলে তোকে মানুষ করতে পারিনি। তোর মতো ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে আমরা ওর জীবন নষ্ট করে ফেলেছি। আমি কারো জীবন কেউ নষ্ট করে না, নিজের জীবন নিজে নষ্ট করে। অনেক চেয়েছি আগলে রাখতে, কিন্তু যে চাই না থাকতে তাকে কিভাবে আগলে রাখা যায়? কথাটা বলে আমি রুমে চলে আসলাম। সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আব্বু বলল, তোমার আশকারা পেয়ে ছেলেটা বিয়াদব হয়েছে। আম্মু, হুম সবত আমার দোষ, ছোট বয়সে বিয়ে কি আমি দিতে বলছি? এই দিকে ইরা চুপচাপ খাবার নাড়ছে না খেয়ে। তখন আম্মু ইরার মাথায় হাত রেখে বলল, মা তুই কষ্ট পাস না। ছোট মানুষ, মাথা গরম, অভিমান হয়েছে। আর একেবারে তো আলাদা হচ্ছিস না। আম্মুর কথা শুনে ইরা মুখে একটা শুকনো হাসি নিয়ে বলল, আরে আম্মু, আমি কষ্ট কেন পাবো? ওর ভালোর জন্য এমন বলছে, আর আমরা কোথাও যাচ্ছি না, তাই না? সবাই তো একসাথে আছি। এদিকে আমি রুমে এসে আমার প্রয়োজন কিছু কাপড় গুছালাম। তারপর আমার সব বই গুছিয়ে নিচ্ছি। এমন সময় ইরা রুমে ঢোকে বলতে লাগলো, ইরা, হেই সব কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আমি চুপচাপ নিজের কাজ করছি। আমাকে চুপ দেখে ইরা বলে উঠল, কিরে, কিছু তো উত্তর দে। এই সব করছিস কেন? বাবার সামনে ওইভাবে কথা বললি কেন? আমি কার সাথে কেমন ব্যবহার করব সেটা আমার ব্যাপার। তাছাড়া আমি তো খারাপ। আর আপনার ভালোর জন্য তো এই সব বলছি। ইরা, আমার ভালোর জন্য মানি? আমি আমার মতো ছেলের সাথে আপনি এক রুমে থাকতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে। তাই আপনার কষ্ট দূর করছি। তাছাড়া এমনিতেই কিছু দিন পর আলাদা হয়ে যাব। তাহলে এখন আলাদা থাকলে সমস্যা কি? আমি চাই না আমার কেউ কষ্ট পাক। আর হ্যাঁ, আপনার থেকে এটা আশা করব, আর যেন কোনো মিথ্যা নাটক না করেন। আর আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। এটা বলে রুম থেকে বের হয়ে সবকিছু নিয়ে পাশের রুমে চলে আসলাম। এইদিকে ইরাত আমার ব্যবহার দেখে রীতিমতো অবাক হচ্ছে। ইরা, হের আবার কি হলো? এত দিন তো পিছনে পড়েছিল, এখন হঠাৎ করে কি হলো? রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কয়দিন পর বিছানায় শুলাম। মনে হচ্ছে জনম জনম ধরে বিছানায় থাকিনি। তারপর ফোন বের করে ফোন টিপতে লাগলাম। তখনই ফোঁটা বেজে উঠল। আমি কিছু না ভেবে ফোন রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক কাছের মানুষ। তা খাওয়া দাওয়া হয়েছে? আমি জি, খাওয়া দাওয়াত হয়েছে, তবে আপনি আপনার পরিচয় দিলে খুশি হতাম। কেন এইভাবে কথা বললে কি কোনো সমস্যা হবে? আমি আজব, না চিনলে সমস্যা হবে। কে বলছেন পরিচয় দেন, না হলে ফোন রাখছি। এই না না, ফোন কেটো না। আমি মিম বলছি। আমি ও মিম আপু, তা এত ঢং করার কি আছে শুনি? মিম কাছের মানুষের সাথে ঢং করতে সমস্যা কি? একটু বিড় বিড় করে বলল। আমি কিছু কি বললেন আপু? মিম, না না, কিছু বলিনি। তা এত আপু আপু ডাকছো কেন? আমি তোমার কোন জন্মের আপু লাগি হুম? মিম বলে ডাকবা কেমন? আমি ওটা পরে দেখা যাবে। তা ইরা আপু আমার সাথে নাই, আপনি বরং তাকে কল দিন। মিম, ইরা তোমার সাথে নাই, আর আমি কেন ওকে কল দিব? আমি কেন? আপনি ইরা আপুর সাথে কথা বলার জন্য আমাকে না কল দিলেন, তাই তো বলছি। মিম, আচ্ছা ইরা না তোমার স্ত্রী, তাহলে আপু কেন ডাকছো? আর ইরা যদি তোমার সাথে না থাকে তাহলে কোথায়? আমি আপু, ওগুলো পার্সোনাল বিষয়, এগুলো না জানা ভালো। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর আর কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হয়ে নিজের মতো করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি, তখন আম্মু বলল, আম্মু দাঁড়া, বৌমা সহ যাবেত। আমি উনি যেতে পারবে। শুধু শুধু আমি দাঁড়িয়ে সময় নষ্ট না করা ভালো, এই বলে নিজের মতো চলে গেলাম। এই দিকে ইরা আমার কথাটা শুনে মনে মনে বলল, এটা আমি আদৌ সেই নেজাদকে দেখছি? যেই নেজাদ আমার সাথে কলেজে যাওয়ার জন্য পাগল ছিল। আর আজ বলল আমি নাকি নিজে যেতে পারবো। হঠাৎ এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? ইরা এই সব ভাবতে ভাবতে চলে গেল। কলেজে এসে বন্ধুর কাছে যেতে বলল, রাফি, কিরে মামা, ভাবি কই? কই দিন ধরে দেখছি ভাবির সাথে আসছিস না। আমি আর কখনো আসবো না ওর সাথে। ও নিজের মতো করে আসবে।
শাহিন, কিরে সমস্যা হয়েছে নাকি? আমি, না সমস্যা কি হবে? তবে যার কাছে আমার মূল্য নাই তার থেকে দূরে থাকা ভালো। রাফি, দেখবি একদিন ইরা ভাবিও তোর প্রতি ফুটবল হবে। আমি যেটা সম্ভব নয় সেটার স্বপ্ন দেখা বিলাসিতা। আচ্ছা চল ক্লাসে যায়। এই বলে ক্লাসে যেতে লাগলাম। অন্যদিকে ইরা কলেজে এসে তার বান্ধবীদের কাছে যেতে। রিয়া, কি ব্যাপার বান্ধবী, এত দিন পর কলেজে চসলি? কই জামাই এর সাথে হাতে হাত রেখে আসবি? তা না করে দুইজন আলাদা আলাদা আসলি? ইরা, কেন একা, আসলে সমস্যা কোথায়? রিয়া, রাগছিস কেন? আমি তো এমনি বললাম। মানুষ জামাইকে সাথে করে কলেজে আসার স্বপ্ন দেখে, আর তুই জামাই ছাড়া একা আসছিস। ইরা, তোর এত শখ থাকলে তুই ওকে সাথে করে নিয়ে আই। মিম, ও কেন যাবে? আমার শখ আছে, আমি নেজাদের সাথে কলেজে আসব। মিমের এই কথা শুনে ইরা রিয়া দুইজনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। রিয়া, মিম, তুই মজা করছিস এই সময়? দেখছি ওদের মধ্যে ঝামেলা চলছে। মিম, কিসের ঝামেলা, যেখানে সম্পর্ক এখনো হয়ে ওঠেনি, শুধু নামের সম্পর্ক। মিমের এই কথাটা যেন ইরার বুকে লাগছে। রিয়া, মিম, তুই কি সব উল্টো পাল্টা বলছিস? মিম, আমি কি বলছি এগুলো তো ইরা নিজে বলছিল। ওর সাথে শুধু নামের সম্পর্ক। তাছাড়া ইরা নিজে বলছে নেজাদকে নাকি ডিভোর্স দিবে। রিয়া, মিম, এটা ওদের পার্সোনাল বিষয়, আমাদের নাক না গলালে ভালো হবে। মিম, হু, এটা ঠিক, কিন্তু আমি ইরাকে বলবো যেন ওকে তুই তাড়াতাড়ি ডিভোর্স দে। ইরা কিছু বলছে না, শুধু চুপচাপ তাদের কথা শুনছে আর দেখছে। রিয়া, মিম, ইরা আমাদের বান্ধবী। আর আমাদের উচিত ওকে বুঝানো। আর তুই বলছিস আরো তাড়াতাড়ি ডিভোর্স দিতে? মিম, এতে আমারই লাভ। আর ইরা আমার বান্ধবী। কিন্তু কি বুঝাবো? আমাদের থেকে নেজাদকে ও চিনে বেশি। আর এতটা আপন একটা মানুষকে মানতে পারছে না। তাহলে কিভাবে আমরা বুঝাবো? ইরা, আচ্ছা আমি নেজাদকে তাড়াতাড়ি ডিভোর্স দিলে তোর কি লাভ? মিম, যেহেতু তোরা আলাদা হবি তাহলে বলে দিচ্ছি। নেজাদকে আমি পছন্দ করি। আর তোদের ডিভোর্স হওয়ার পর আমি বিয়ের প্রস্তাব দিব। মিমের কথা শুনে তারা দুইজনের মাথা ঘুরছে। ইরা রিয়া দুইজনে একসাথে বলল, মিম, তোর মাথা ঠিক আছে তো? মিম, হুম, আমার মাথা ঠিক আছে। ওর মতো শান্ত স্বভাবের ছেলেকে কে বিয়ে করতে চাইবে না? তাছাড়া ওকে আমি আরো আগে থেকে পছন্দ করি, কিন্তু হঠাৎ তোদের বিয়েটা হয়ে গেল। কিন্তু তোরা আলাদা হবি। তাহলে কোনো সমস্যা নাই। আমার জিনিস আমি পাবো। মিমের মুখে এমন কথা শুনে রিয়া হয়ে আছে, আর ইরার হঠাৎ মুখ কালো করে ফেলল। ইরা, মিম, তুই ভুল জানিস। ও ভালো ছেলে না, একটা লম্পট লুচ্চা, ওকে বিয়ে করলে তোর জীবন নষ্ট হয়ে যাবে যেমনটা আমার হয়েছে। মিম, হা হা, তুই কি বললি নেজাদ খারাপ? কই, ওকে কখনো কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেনি, কোনো খারাপ ছেলেদের সাথে হাঁটেনি। তার কোনো স্বভাবও খারাপ না, তাহলে খারাপ কি করে হলো? ইরা, কেন খারাপ কিছু, ও আমার সাথে করার চেষ্টা করছিল। রুমে গোসল করে আসার পর এমন ভাবে দেখে মনে হয় গিলে খাবে আমাকে। মিম, হুম, নেজাদ খারাপ বুঝলি। ওর মতো খারাপ আর কেউ নাই। ইরা, এখন বুঝলি তো? মিম, হুম, বুঝছি। এখন তাড়াতাড়ি ডিভোর্স দিস, ওই খারাপ ছেলেকে আমি ভালো করে ফেলবো। আচ্ছা, ওকে নিয়ে কোথাও গেলে কি তোর সমস্যা হবে? দূর, তোকে কেন জিজ্ঞেস করছি? তুই তো ওকে কিছু মনে করিস না। তোরা থাক, আমি গেলাম। এটা বলে মিম সেখান থেকে চলে গেল। ইরা, রিয়া, মিমের কি আসলে মাথা খারাপ হয়েছে? ওই ছেলে খারাপ জেনেও নাকি বিয়ে করতে চাই, প্রেমে একদম অন্ধ। রিয়া, হারে গাধি, অন্ধ সে না তুই। ওই স্বামী তার স্ত্রীকে দেখতে পারে, এর মধ্যে খারাপের কি আছে? সে তার বউকে দেখছে, অন্য কাউকে না। নিজের বউকে সে যে চোখে হক দেখতে পারে। দূর, তোকে বুঝিয়ে লাভ নাই, তুই যেটা মন চাই তাই কর। ক্লাস শেষ করে আমরা তিনজন কলেজ থেকে বের হলাম। তখনই সামনে মিম আপু হাজির। মিম, কেমন আছো নেজাদ? আমি আলহামদুলিল্লাহ ভালো। মিম, আজকে তোমাকে বেশ সুন্দর লাগছে। আমি, দূর, পাম দিয়েন না তো আপু। মিম, সত্যি বলছি। আর আমাকে না আপু ডাকতে মানা করছি। আমি সেই কি? আপনি আমার সিনিয়র, আপনাকে আপু ডাকবো না তো কি ডাকবো? মিম, চাইলে বউ ডাকতে পারো। বীর বীর করে। আমি কিছুকে বললেন আপু? মিম, না না বলছি, নাম ধরে ডাকবে। এই দিকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, অন্যদিকে ইরা, দেখ রিয়া লুচ্চাটা কিভাবে মিমের সাথে হেসে হেসে কথা বলছে।
মনে হয় ভুলে গেছে ওর বউ আছে। রিয়া হা হা, হা হা। ইরা তুই হাসছিস কেন হুম? রিয়া তোর কথা শুনে। ওর বউ আছে যে এটা ভুলা স্বাভাবিক। তুই কি কখনো ওকে স্বামী মানছিস? তাছাড়া তোরা আলাদা হবি তাহলে এত বউ জামাই ভাবার কি আছে? ওকে ওর মতো থাকতে দে। আর যদি ওকে অন্য মেয়ের সাথে দেখতে না পারিস তাহলে সময় আছে। এই দিকে মিম আপুর সাথে টুকটা কথা বলে চলে আসতে লাগলাম। আমি ইরার সামনে দিয়ে চলে এসেছি এমন ভাবে এসেছি যেন সেখানে কেউ নেই। ইরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব দেখছে। তখন রিয়া বলল দেখ অন্য দিন তোকে নিতে তোর পিছনে পড়ে থাকে। আর আজ এমন ভাবে চলে গেল যেন তুই ওর কেউ না। রিয়ার কথা শুনে ইরা কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। আমি বাসায় এসে চলবে বাকি অংশ পরের পর্বে।